আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। আম, আজকের অনুষ্ঠান শুরু করছি। অন্য দিনের মতন আজকেও আবারও রাইজের একটি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে দুজন অতি পরিচিত এবং বিশেষ মানুষ রয়েছেন, চন্দন বিশ্বাস স্যার এবং বিদিশা ম্যাডাম সাহা। তো এই একটু লাইভের বিষয়ে আসি আমরা। আহ মানুষের মন তো বড়ই জটিল বস্তু। আমরা যাদের আশেপাশে থাকি, যাদের সাথে থাকি, তাদের মনের অবস্থাই আমরা বুঝে উঠতে পারি না। সেখানে এই ছোট ছোট শিশুরা, যাদের বিশেষ অসুবিধা রয়েছে এবং নিজেকে প্রকাশ করতে অক্ষম, তাদের তাদের মনের অবস্থা বুঝে ওঠা আমাদের পক্ষে আরোই কঠিন। আর আমাদের মতন কিছু অভিভাবকরা রয়েছেন, যাদের জীবনের প্রথম থেকে এই অবোধ শিশুদের সমাজের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সংগ্রাম রয়েছে। তো সেই পথ আমাদের সুগম করে দেন বিদিশা ম্যামের মতন কিছু মানুষ। আর চারিদিকে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সবাদের জীবনে একটু ছন্দপতন হয়েছে, আমরা দিশেহারা হয়ে গেছি। তো এই পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতিতে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবেন আজকে বিদিশা ম্যাম সাহা। চলুন আজকে আমরা আলাপ করে নিই। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার নমস্কার বিদিশা ম্যাডাম। হ্যাঁ, আপনি একটু অনুষ্ঠানে স্বাগত জানিয়ে দিন। বিদিশা ম্যাডাম আমার নিউরো সায়েন্সের কলিগও ছিলেন এর আগে। মানে আজকে এই সংকটময় পরিস্থিতিতে উনি যে আমাদের জন্য এতটা সময় বার করে দিয়েছেন, তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে রাইস ক্লিনিকের পক্ষ থেকে। তো এই পরিস্থিতি যেরকম যাচ্ছে, কবে কি আর আদৌ স্বাভাবিক হবে আমরা জানি না। এই সময় বাচ্চাদেরকে তো নিয়ে মানে থেরাপি করানো খুবই রিস্কের ব্যাপার। তো এখন দেখা যাচ্ছে যে আমি এবং বিভিন্ন অভিভাবকদেরও একটা খুব সমস্যা হচ্ছে যে এই পরিস্থিতিতে তাদের বাচ্চাদের বিহেভিয়ার সংক্রান্ত যে যে সমস্যাগুলো উঠে যাচ্ছে, বারবারই বলছি যে কিভাবে আমরা এই জায়গাগুলোতে কাজ করব, কি করলে বাচ্চা, অনেক সময় বাচ্চা ঘুমাচ্ছে না, অনেক সময় বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আমরা অভিভাবকও আমরা নিজেরাও বুঝতে পারছি যে আমাদের নতুন সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে সময় লাগছে। তো ম্যাডাম, আপনি যদি এই বিষয়ের উপরে একটু আলোকপাত করেন এবং কিছু যদি বলেন যে এই ধরনের সময় যে কি কি জিনিস করলে বা কি করলে এই জিনিসগুলোকে সহজে ম্যানেজ করা যেতে পারে বা অ্যাডাপ্ট করা যেতে পারে। অনেক ধন্যবাদ ম্যাডাম। প্রথমেই বলি ধন্যবাদ চন্দন বিশ্বাস স্যারকে আর রাইস ইনস্টিটিউটকে আর অবশ্যই শমিকা ম্যাডামকে যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা হয়তো একটু 20 মিনিট 22 মিনিট দেরি হয়ে গেছি, কিন্তু আমরা এখনো ফুল এনার্জেটিক আছি আর পুরো প্রোগ্রামটা সঞ্চালনা করা, বোঝা, জানা সবার জন্যই প্রস্তুত। তো আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। টপিক হচ্ছে আমাদের বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট কবিতা ফর স্টুডেন্ট উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমি কিছু বলার পরে আমার যেটা মনে হয় যে আপনাদের থেকে শোনাটা অনেক বেশি জরুরি, কারণ আপনারা ইন্ডিভিজুয়ালি ফেস করছেন সমস্যাগুলো। যত আপনারা শেয়ার করবেন তত হয়তো এই টপিকটার সাথে রিলেট করতেও পারবেন। তো যেভাবে এই টপিকটার নাম, এই কোভিড সিচুয়েশনে বিহেভিয়ার ম্যানেজমেন্ট কিভাবে করবো, এই সিচুয়েশনটা মনে হয় 8 থেকে 80 সবার কাছে ভীষণ নতুন। কারণ কোভিড এমন একটা মারণ ব্যাধি যেখানে আমরা এখনো কোনো দিশা খুঁজে পাচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর, বিভিন্ন দেশ, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট চেষ্টা করেই যাচ্ছে এই সমস্যার সমাধান খোঁজার। এবং এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। আশা করি সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমরা দেখতেও পাবো। কিন্তু যত দিন যাচ্ছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে কিভাবে আমরা পরিস্থিতি সামাল দেব, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বিহেভিয়ার প্রবলেম দেখা দিচ্ছে। আমিও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে অন্তত অ্যাভারেজ 2 থেকে 3টে বাচ্চা তো পাই যার বিহেভিয়ার প্রবলেম এখন অনেকটা বেড়ে গেছে, আগে তেমন কিছু ছিল না। তো সেটা যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কথা ভাবি, তাহলে বিহেভিয়ার প্রবলেমটা হয়তো একটু অন্যভাবে ম্যানিফেস্টেড হচ্ছে, যেটা বোঝার জায়গা থেকে আমাদের অনেক বেশি কাজ করতে হবে, জানতে হবে। তো আসুন আমরা সবাই মিলে বোঝার চেষ্টা করি যে সমস্যাটা কি। আর কোভিড সিচুয়েশনটা এমনই যেখানে অনেক নতুন কিছু আমরা জানছি, আমরা অ্যাজ আ থেরাপিস্ট প্রফেশনালরাও জানছি। নিউ নর্মাল টার্মটা নতুন, লকডাউন টার্মটা নতুন, সোশ্যাল ডিস্টেন্সিং টার্মটা নতুন। এই নিউ নরমাল এটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কতটা নরমাল, তো একদম সেটা যদি আপনি একটু তুলে ধরেন
আমাদের কাছে। একদম। আর এই সমস্ত হ্যাঁ, এবং টার্মই বলে নিন, বলে এই নিন। বলুন। এই সমস্ত টার্মই আমাদের সকলের কাছে খুব নতুন, এবং আমরা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করছি হ্যাঁ, নিজেকে হ্যাঁ। পড়াশোনা করে আপডেট রাখার, বা কিভাবে বাচ্চাদের একটু হেল্প করা যায় এই সিচুয়েশন থেকে। শুধু একটাই আপত্তি, যেটা সব জায়গায় প্রচারিত হয়, সোশ্যাল ডিস্টেন্সিং। যখন হুম, আমরা অটিজম স্পেকট্রাম বাচ্চাদের কথা ভাবি, হয়তো সোশ্যাল ডিস্টেন্সিংটা একদমই প্রযোজ্য নয়। তা আমরা যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং মানা যায়, তাহলে আমার মনে হয় অনেক বেশি অ্যাপ্লিকেবল হবে। কারণ সোশ্যাল হুম, হুম, ডিস্টেন্সিংটাই আমরা চাই না এই সময়। আমরা যে হুম, ফিজিক্যাল হুম, ডিস্টেন্সিং টু কিপ আওয়ার সেফ, কিন্তু যতই আমি নিজেকে ফিজিক্যাল ডিস্টেন্সিং না বলে সোশ্যাল ডিস্টেন্সিং বলছি, কোথাও আমি যেন মনে হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, সেটা আমাদের লক্ষ্যও নয়। এবং যদি থেরাপিউটিক মডেল হিসেবে ভাবি, সেটা তো একদমই নয়। তো হুম, কিভাবে আমরা এই জায়গা থেকে নিজেদেরকেও ঠিক রাখবো এবং বাচ্চাদেরকেও ঠিক রাখবো, সেই ব্যাপারটা আমরা একটু বুঝি। হুম। তাহলে আমরা শুরু করি যে স্লাইড শোয়িং এর ব্যাপারটা। উম, একটু ওয়েট করুন, হ্যাঁ। এটা তো আচ্ছা, তো বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট ইন কোভিড সিচুয়েশন ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার চিলড্রেন। তো যদি ভাবি বিহেভিয়ার মডিফিকেশন, আমরা মোটামুটি ধরে নিচ্ছি এখানে আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তারা জানেন অটিজম কি এবং কি কি সমস্যা হতে পারে। আমি সেই ডিটেলসে ঢুকছি না, আমি একটু ইন্টারভেনশন বা থেরাপিউটিক জায়গাটাতে মেনলি হাইলাইট করতে চাই বলে আমি ডিরেক্ট সেই পোর্শনটা দিয়ে শুরু করছি। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই সেটা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সেকেন্ড স্লাইড দিয়ে যদি শুরু করি, সেখানে খুব সুন্দর একটা কোট আছে। এটা সেকেন্ড স্লাইডটা একটু করুন, সেকেন্ড স্লাইডটা। পাঠাতেই থাকতে হবে, কানে শুনে এখানে হুম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ একদম। হুম, হুম। এখানে লেখা আছে, no two autistic children are alike. The goal is to observe and find the specific pattern of response each child exhibits. ইনি বলেছেন হচ্ছে টেম্পল গ্র্যান্ডিন ম্যাডাম। আপনারা যদি অটিজম রিসার্চের সাথে কোনো রকম ভাবে যুক্ত থাকেন বা জানেন এই ফিল্ডে যারা আছেন কাজ করছেন, আহ, ইনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি এখন একজন ফ্যাকাল্টি মেম্বার কলোরাডো ইউনিভার্সিটি, কিন্তু এনার নিজের অটিজম আছে। উনি অটিজম স্পোক্স পার্সনও বটে। যদি কোনোদিন আপনাদের কারোর কোনো সুযোগ হয় ম্যাডামের কোনো কনফারেন্স হচ্ছে বা কিছু সেমিনার হচ্ছে শোনার, তো অবশ্যই শুনবেন। উনি বলেছেন, যেটা উনি নিজের লাইফ থেকে ফিল করেছেন, যে দুটো বাচ্চা, বিট অটিজম অর নিউরোটিপিক্যাল চাইল্ড, সমান নয়, এক নয়। আমাদের গোল হচ্ছে এটাকেই বার করা, কোনো রেসপন্স যেটা একটা বাচ্চা দিচ্ছে, কোন সিচুয়েশনে দিচ্ছে, সেইগুলোকে অ্যানালিসিস করা এবং সেখান থেকে বিহেভিয়ার মডিফিকেশনটাকেও শুরু করা। মানে উনি বলতে চাইছেন বাচ্চাকে বাচ্চা কিন্তু ভ্যারি করছে, ডিফারেন্ট হয়, আর ইটস মোর স্পেসিফিক টু ইস জনার। থার্ড স্লাইডে আমি কিছু বিহেভিয়ার প্রবলেমস দেখানোর চেষ্টা করেছি। হুম, হ্যাঁ, থার্ড স্লাইডে এই কয়েকটা পিকচার, যেটা আমি নর্মালি আমাদের প্রপার সাইট থেকে নিয়েছি। ছবিগুলো হয়তো খুব কমন অনেকের কাছে, অনেকে হয়তো রিলেট করতেও পারছি। আরে 3 নম্বর ছবিটা তো আমার সাথেই হয়, আরে 1 নম্বর ছবিটা তো আমার বাচ্চাই করে। এই জায়গাগুলো যদি হাইলাইট করি, তাহলে আমরা কিছুটা বিহেভিয়ার প্রবলেমস এর জায়গা কিছুটা হলেও বুঝতে পারবো। অকারণে চিৎকার করছে একটা বাচ্চা মাঝখানে,
বাঁদিকের ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে একটা বাচ্চা এরকম কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমরা অনেক সময় থেরাপি সেশনেও দেখতে পারি। কখনো কখনো বাচ্চারা পুরো জায়গাটা নিতে পারে না, তখন তারা কানে হাত দিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। কানে হাত দিয়ে চিৎকার করতেও আমরা হয়তো মাঝে মাঝে দেখেছি। বাঁদিকের একটা বাচ্চা সবকিছু লাইনিং করছে, সবকিছু লাইন করে করে সাজাচ্ছে। গাড়ি আছে তার সামনে, গাড়িটা চালানোর বদলে লাইন করাটাই বেশি পছন্দ করছে। অন্যদিকে আর একটা বাচ্চা চিৎকার করছে, একটা পুতুল নিয়ে টানাটানি করছে আরেকজনের সাথে, বা নিচে কিছু বাচ্চা আবার কিছু গোল গোল করে ঘুরছে, যেটাকে আমরা বলি স্পিনিং বিহেভিয়ার, বা সোফার নিচে ঢুকে আছে। এরকম আমরা নানাবিধ বিহেভিয়ার প্রবলেমের সম্মুখীন হই। হয়তো কোভিড সিচুয়েশনের জন্য তার ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে বা তার ডিউরেশন বেশি হয়ে গেছে। এইগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল। ডেফিনেটলি আপনাদের নিজস্ব অভিজ্ঞতা থেকেও এটা জানতে পারবো যে এটা ছাড়াও অনেক রকমের বিহেভিয়ার প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন। তো বিহেভিয়ার প্রবলেমটা যদি কি আমরা বোঝার চেষ্টা করি, নেক্সট স্লাইডে সেটা আমি মোটামুটি বলার চেষ্টা করেছি বিহেভিয়ার প্রবলেম জিনিসটা কি। নেক্সট স্লাইডে যাবো ম্যাম। হ্যাঁ, নেক্সট স্লাইড। হুম। বিহেভিয়ার প্রবলেম বলতে যেগুলো খুব কমন, যেমন হচ্ছে হার্মফুল টু দ্য সেলফ অর আদার্স, হয় নিজেকে মারছে, রাগ হয়ে গেলে দেওয়ালে মাথা ঠুকছে বা হাত দিয়ে মাথা ঠুকছে বা অন্যকে মারছে। আনসেফ অর ডিস্ট্রাকটিভ, এমন কিছু বিহেভিয়ার করছে, খুব উঁচু থেকে হঠাৎ করে জাম্প করলো, যেটা খুব আনসেফ রিস্কি বিহেভিয়ার, তার লেগে যেতে পারে। বা কোনো কিছু ভাঙচুর, এমনি হয়তো মজা করেই হয়তো করছে, বা বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে তার সেটা ঢুকে গেছে, ডিস্ট্রাকটিভ ইন নেচার। ডিস্ট্রেসিং টু দ্য ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি, স্বাভাবিকভাবেই যদি বাচ্চাটা 24 ঘন্টার মধ্যে 10-15 মিনিট এটা করে, হয়তো আমরা ফ্যামিলিরা বা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসাবে সেটাকে অ্যাকসেপ্ট করেও নিলাম, বাচ্চার দুষ্টুমি বা এই বলে আমরা বারও করে নিলাম। কিন্তু যদি সেটা বেশি সময় ধরে হতে থাকে, ডিউরেশনটা বেশি, ইন্টেন্সিটিটা বেশি, অবভিয়াসলি সেটা খুব ডিস্ট্রেসিং হয়ে যায় ফ্যামিলি মেম্বারের পক্ষে বা কেয়ার গিভারদের পক্ষে। ডিসরাপ্টিং ইন লার্নিং, এমনি সবসময় ঠিক আছে, যখনই পড়াতে নিয়ে বসছি তখনই বিহেভিয়ার প্রবলেম যেন বেশি মনে হচ্ছে, তখন যেন বেশি সমস্যা শুরু করছে। পড়াশোনা করার সময় পার্টিকুলার কোনো যদি বিহেভিয়ার প্রবলেম বাচ্চা দেখায়। ডিসরাপটিভ অফ সোশ্যাল ফাংশনিং, এমনি ও সোশ্যালাইজেশন ঠিক ছিল, ইমপ্রুভ হচ্ছিল, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য আবার গ্যাপ পড়ে যায়। তার জন্য যদিও বা এখন বাড়িতে কেউ আসে বা ভিডিও কলে বাড়ির কারোর সাথে কথা বলে, আর কোঅপারেট করছে না, আর বলছে না। তো সোশ্যাল ফাংশনিংয়েও কিছু ডিসরাপশন দেখাচ্ছে, জোর করলে রাগ করা, চিৎকার করা, সেই অসুবিধাগুলো আমরা লক্ষ্য করছি। হিন্ডারিং পার্টিসিপেশন ইন ডেইলি লিভিং অর অকুপেশনাল অ্যাক্টিভিটি, আমরা যারা বাচ্চাদের থেরাপিউটিক মডিউলের মধ্যে রাখি, তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, অ্যাজ আ ট্রিটমেন্ট প্রসিডিওর হিসেবে থেরাপির কিছু কাজ আমাদের বাড়িতে করাতে হয়, সেটা বাচ্চারই ইমপ্রুভমেন্টের জন্য। বিশেষ করে অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপির কিছু কাজে একদম পার্টিসিপেট করছে না, করতেই চায় না। আগে সব ঠিক ছিল, কিন্তু এখন যেন ইদানিং দিনকে দিন দেখছি আরো বেশি সে ডিসএঙ্গেজ হয়ে গেছে। ইজিলি ফ্রাস্ট্রেটেড ওয়েন ডিমান্ডস নট মেড, খুবই কমন। এখন যেহেতু সারাদিন বাড়িতে, তাই বাচ্চাটাও মনে করছে যে কি করব আমি, তো সেক্ষেত্রে এটা বায়না সেটা বায়না থেকে শুরু হয়ে, সব সময় সেটা সম্ভব নয় বাড়ির লোকের পক্ষে সেটাকে দেওয়া বা সেটাকে মানা। যদি না হয় ইজিলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, চিৎকার করছে, রাগ দেখাচ্ছে। তো বেসিক্যালি যদি আমি সাম আপ করি, এটা ভাবা যেতে পারে যে ওভারঅল ফ্রাস্ট্রেশন যে টলারেন্স একটা ইন্ডিভিজুয়ালে হওয়া উচিত, সেটা অনেকটাই হ্রাস পাচ্ছে, যেটার বিহেভিয়ার প্রবলেমের আকারে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিহেভিয়ার প্রবলেম, এই কয়েকটা যেটা আমরা মোটামুটি অবজার্ভ করছি, আমি নিজে থেরাপি সেশনেও ফিল করেছি, দেখেছি। এছাড়াও আবার ইননিউমারেবল নাম্বার অফ বিহেভিয়ার প্রবলেমস হতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চা টু বাচ্চা ভ্যারি করছে, কিভাবে সেটা ম্যানেজমেন্ট করব, সেই জায়গাগুলো আমি একটা ওভারঅল আপনাদের ওভারভিউ দিতে চাইছি। তো নেক্সট স্লাইডে বিহেভিয়ার ম্যানেজমেন্টটা আমি একটু হাইলাইট করেছি। হ্যাঁ, এবার আমি স্ট্রেট যাচ্ছি বিহেভিয়ার ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করতে পারি। আমি আবারও বলছি, এটা একটা জেনারেল ওভারভিউ। এটা আপনার বাচ্চার জন্য প্রযোজ্য হবে কিনা সেটা কিন্তু আপনাকে কোনো প্রফেশনালি বলতে পারে। তা বলে কি এগুলো আমি বাচ্চার সাথে ট্রাই করব না? তা না, নিশ্চয়ই ট্রাই করব। কিন্তু জাস্ট একটা 1 ঘন্টার ওয়েবিনার শুনে মানেই আমি বিহেভিয়ার প্রবলেমগুলো ম্যানেজ করে নিলাম,
বা কেন পারছি না, আমি তো শুনলাম কেন আমার বাচ্চা করছে না, এটা কিন্তু কোনোভাবেই বাচ্চার সাথে জাজমেন্টে যাবেন না। কারণ আজকে ধরুন মোটামুটি আমরা 7-8 মাস ধরে এই লকডাউনটা ফেস করছি, বাচ্চারও যদি বিহেভিয়ার প্রবলেম কিছু থেকে থাকে, সে কালকে থেকে দেখায়নি বা আজ সকাল থেকে দেখায়নি, সেও দীর্ঘদিন গ্র্যাজুয়ালি সে কিন্তু বিহেভিয়ার প্রবলেমটা দিয়ে শুরু করেছে। তো সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে বাচ্চার বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, জেনারেল ওভারভিউ শুনে আমি চেষ্টা করব যদি আমি সলভ করতে পারি। যদি না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। নইলে নিজে নিজে চিন্তা করবেন না বা অ্যাংজাইটি হবে না যে আমি কিছুই করতে পারছি না বা কেন ঠিক হচ্ছে না। তো প্রথমে হচ্ছে যেটা বিহেভিয়ার ম্যানেজমেন্টের প্রাইমারি গোল হচ্ছে, যখনই ধরুন কোনো বাচ্চা এলো তার বাবা মার সাথে প্রথমেই আমি জিজ্ঞেস করি এখন কি বেশি সমস্যা হচ্ছে। এখন সমস্যা তো 5 থেকে 10টাও হতে পারে। আমরা প্রথমে একটা রিয়ালিস্টিক গোল এস্টাবলিশ করব। এবার অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আরো অনেকগুলো ফ্যাক্টর আমাদের দেখতে হয়। প্রথম হচ্ছে বাচ্চার অটিজমের লেভেল কি আছে। মাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা দেখি থেরাপিউটিক মডুলেশন যেভাবে করি, তার যে আউটকাম বা তার যে ডিউরেশন, সেটা একটা মডারেট বা সিভিয়ার বাচ্চাদের থেকে আলাদা। বাচ্চার কগনিটিভ লেভেল বা আইকিউ কিরকম তার উপর ডিপেন্ড করছে। প্যারেন্টাল গাইডেন্স কতটা পাচ্ছে বাচ্চা তার উপর ডিপেন্ড করছে। অনেকগুলো ফ্যাক্টরের ওপর কিন্তু বিহেভিয়ার ম্যানেজমেন্ট ডিপেন্ড করে। কিন্তু যখন আমি মনে করছি যে এগুলো সব আমি কন্ট্রোল করলাম, আমি সব জেনেছি, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে একটা রিয়ালিস্টিক গোল এস্টাবলিশ করা। মানে আমার বাচ্চা ভীষণ চিৎকার করে, আমার বাচ্চা জানলা দিয়ে জিনিস ফেলে দিচ্ছে, আমার বাচ্চা একদম পড়তে চাইছে না। সাপোজ ফর এক্সাম্পল এই 3টে সমস্যা নিয়ে কোনো প্যারেন্ট এলেন। ফার্স্ট টার্গেট হবে এইগুলোর মধ্যে কোনটা বেশি সমস্যা আপনার লাগছে। 1 2 3 করুন। অনেক প্যারেন্টই বলেন না না এটাকে 1 2 3 কি করে করবো, এটা তো সম্ভব নয়, সবই আমার কাছে খুব অসহ্য লাগছে, সবই আমার কাছে ভীষণ অসুবিধা লাগছে। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ কিন্তু সেটাই, যখনই কোনো বিহেভিয়ার প্রবলেমের সম্মুখীন হই, সবকিছু একবারে ঠিক হবে না, সবকিছু একবারে বন্ধ হবে না। একটা একটা গোল সেট করে সেইটাকে আমরা টার্গেট করব এবং সেখান থেকে মডিফাই করার চেষ্টা করব। ফার্স্ট প্রবলেমটা সলভ হলে বা তুলনামূলকভাবে কম চিন্তা মনে হলে সেকেন্ড প্রবলেম বিহেভিয়ারে যাব। তখন কিন্তু ফার্স্ট প্রবলেম বিহেভিয়ারটা অলরেডি আমার রুটিনে আছে, ওটা +2 হলো। তারপরে যখন 2টাকে মোটামুটি মনে হচ্ছে ম্যানেজ করে নিচ্ছি, আর অতটা অসুবিধা লাগছে না, তখন 3 নম্বর বিহেভিয়ার প্রবলেমে যাব। মানে 1 + 2 + 3, এইভাবে কিন্তু একটা বিহেভিয়ার ম্যানেজমেন্ট মডিউল তৈরি হয়। তো প্রথমে যেটা লেখা আছে যে সেট রিয়ালিস্টিক গোল, টার্গেট বিহেভিয়ার দ্যাট আর ডেঞ্জারাস। মানে ধরুন একটা বাচ্চা পড়ছে না আর একটা বাচ্চা চিৎকার করছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলবো জানলা দিয়ে জিনিস ফেলে দিচ্ছে, সেটা হয়তো একটু ডেঞ্জারাস কম বেশি আমার মনে হতে পারে, কারণ বাচ্চা তো বুঝছে না কোনটা জরুরি কোনটা জরুরি নয়, ইম্পর্টেন্ট জিনিসও ফেলে দিতে পারে। তো যদি সেটা আমি প্রবলেম বিহেভিয়ার 1 ধরি, এটা অবশ্যই প্যারেন্ট টু প্যারেন্ট ভ্যারি করবে। কাউর যদি বাচ্চা জানলা দিয়ে শুধুমাত্র ছেঁড়া কাগজ ফেলে, সেটা তো আর ডেঞ্জারাস হবে না, তখন নিশ্চয়ই আমরা পড়াশোনা বা স্ক্রিনিংটাকে টার্গেট করব। কিন্তু ওভারঅল আমরা দেখব কোনটা অ্যাজ আ প্যারেন্ট আপনাদের কাছে মনে হচ্ছে এটা ডেঞ্জারাস ফর মাই ফ্যামিলি, ফর মাই চাইল্ড। তাহলে টার্গেট বিহেভিয়ার যেটা ডেঞ্জারাস মনে হবে সেটাকে আমরা টার্গেট করলাম। সেকেন্ড হচ্ছে টার্গেট স্কিল দ্যাট উড হেল্প টু ইমপ্রুভ সিচুয়েশন অ্যাক্রস সেভারাল বিহেভিয়ার সিনারিও। আমরা একটা প্রবলেম বিহেভিয়ার তো নিলাম, এটাকে তো আমরা ঠিক করার চেষ্টা করছি এবং সেটাকে জেনারেলাইজ করারও চেষ্টা করব। মানে যদি আমি দেখি ও বাড়ির সমস্ত জানলা দিয়েই জিনিসপত্র ফেলে, তাহলে মোটামুটি চেষ্টা করব কোনটাতে বেশি ওর কমফোর্টেবল এরিয়া নয় সেগুলোকে টার্গেট করে ঠিক করার। হয়ে গেল। জেনারেলাইজ করার চেষ্টা করব বাড়ির কোনো জানলা দিয়ে যেন না ফেলে, তাহলেই কিন্তু ইমপ্রুভ সিচুয়েশন আমরা মনে করব যে একটা বাচ্চা যে বিহেভিয়ারটিকে আমরা টার্গেট করেছি অ্যাজ এ নেগেটিভ বিহেভিয়ার বলে, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারছি। ধরুন উইন্ডো নাম্বার 1 দিয়েও ফেলে জেনারেলি, উইন্ডো নাম্বার 1 দিয়ে আর ফেলেন এখন, এখন উইন্ডো নাম্বার 3 দিয়ে ফেলে, তাহলে কি আমার প্রবলেম বিহেভিয়ার ঠিক হলো? না, প্রবলেম বিহেভিয়ার হবে যেখানে আমার ওই প্রবলেমটাই আর থাকবে না বা মিনিমাইজ হয়ে যাবে। তার মানে ওই পার্টিকুলার এরিয়াতে করছে না মানেই ওর সমস্যা চলে গেল, সেরকম নয়। আর স্টার্ট উইথ স্মল স্টেপস দ্যাট ক্যান বিল্ড অন ইচ আদার।
একদম বিহেভিয়ার মডিফিকেশনের প্রথম শর্তই হচ্ছে জানলা দিয়ে ফেলবো না। প্রথম এত বড় টার্গেটটা নেওয়া নয়, এটারও টাস্ক অ্যানালিসিস করে স্টেপ বাই স্টেপ ফলো করা। প্রথমে আমরা সেটাকে দেখব কি পরিস্থিতিতে সে ফেলছে, কোন কোন জিনিসে তার টার্গেট বেশি, কখন কখন সে ফেলছে, ফেলার পর সে কি করে। এরকম মাল্টিপল স্টেপ আছে যেটা থেরাপিতে আমরা ওয়ার্কআউট করি উইথ প্যারেন্ট অ্যান্ড থেরাপিস্ট। সেখান থেকে কিন্তু একটা মডুলেশন প্ল্যান তৈরি হয়ে সেটা নিয়ে কাজ শুরু হয়। তাহলে আমরা প্রথম এই বিহেভিয়ার ম্যানেজমেন্টের প্রথম স্লাইডটা দেখলাম। আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে ডেঞ্জারাস বিহেভিয়ার কি কি, তারপরে আমাকে একটা গোল সেট করতে হবে। আমি আপাতত 1 উইক বা 2 উইক এই প্রবলেম বিহেভিয়ারটাকে নিয়েই কাজ করব। যদি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাই তাহলে মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম বিহেভিয়ার। ওকে, এবার হচ্ছে নেক্সট স্লাইড। এখানে একটা কনসেপ্ট আছে ফাংশনাল বিহেভিয়ারাল অ্যানালিসিস বলে। আমি জানি না আপনারা কতজন এই কনসেপ্টের সাথে ওয়াকিবহল আছেন। ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস বিহেভিয়ার ম্যানেজমেন্টের বা বিহেভিয়ার থেরাপির মধ্যে ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল পার্ট, যেখানে আমরা কিন্তু এই বিহেভিয়ার ম্যানেজমেন্টটা করি। যেটা আমি আপনাকে বলছিলাম, এটা খুব কমন, যারা থেরাপি মডিউলগুলো ফলো করেছেন বা বিহেভিয়ার থেরাপি করেছেন তারা জানেন খুব কমন কনসেপ্ট আছে। আপনারা প্রথমে একটা চার্ট বানান কখন কখন প্রবলেম বিহেভিয়ার গুলো হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি এটা শুনেছি ম্যাডাম, অনেক সময় বুঝতেই পারি না আগে কি করেছিল তারপরে বিহেভিয়ার গুলো হলো। এইগুলোর ইন্ডিভিজুয়াল কিছু চ্যালেঞ্জেস আছে, আমি সেগুলো বলছি। তো ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস জিনিসটা কি? এটা একটা স্ট্রাকচার্ড, সিস্টেমেটিক, objective method for determining the communicative function underlying a maladaptive behavior for intervention planning purposes which require data collection. এই ডেটা কালেকশন মানে হচ্ছে আপনার বাচ্চার যে বিহেভিয়ার প্রবলেম গুলো হচ্ছে সেই ডেটা কালেকশন। কিভাবে করব? ধরি ওই প্রবলেম বিহেভিয়ার, ধরি স্ক্রিমিং, বাচ্চা খুব চিৎকার করছে। এবার এই প্রবলেমটা নিয়ে কিন্তু জেনারেলি প্যারেন্টরা আসেন, অন্য কিছু সমস্যা কিন্তু বলেন না যে চিৎকার করছে এই বিহেভিয়ার প্রবলেম হচ্ছে। বা স্পিটিং, এমনি সবসময় ঠিক আছে, খুব রাগ হলে থুতু ছিটকাচ্ছে, এইগুলো আমার বিহেভিয়ার প্রবলেম। এইটাকে আপনি ধরি একটা এবিসি মডেলে ভাবি, এ বি সি। বি হচ্ছে আমার বিহেভিয়ার, সেটা যে কোনো বিহেভিয়ার মানে হচ্ছে যেটা বাইরে থেকে ম্যানিফেস্টেশন হচ্ছে। মানে আমিও যে বাইরে থেকে ঢুকছি আপনাদের বাড়িতে, সেও বুঝতে পারবো আপনার বাচ্চার কোনো বিহেভিয়ার প্রবলেম হচ্ছে। কিভাবে বুঝবো? হয় তখন সে খুব হয়তো চিৎকার করছে, বা হাত পা ছুটছে, বা স্পিড করা শুরু করেছে। এই আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন দিয়েই কিন্তু আমরা বুঝি যে কারোর বিহেভিয়ার প্রবলেম কিছু হচ্ছে কিনা। যদি আমরা বড়দের ক্ষেত্রে সেটা বোঝার চেষ্টা করি, কিরকম? ধরুন আজকে আমার খুব মন খারাপ হয়েছে, আমি ঘরের মধ্যে চুপ করে বসে আছি। এবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন কেমন আছেন, কিছু হয়েছে, আমি যদি বলি না, তাহলে তো সেই মানুষটা বোঝার উপায় নেই যে আমার কোনো মন খারাপ। এবার আমি যদি নর্মালি নিজের কাজ করি, আমি আমার মন খারাপটাকে জাহির করলাম না, তাহলেও কেউ বুঝতে পারবেন না আমার মন খারাপ ছিল। কিন্তু তখন যদি আমি খুব কোনো চিৎকার করি, কথা বলবো না, যান এখান থেকে, পরে দেখবো, পরে শুনবো, তার মানে অন্য মানুষরা কিন্তু বুঝবে যে এখন কিছু সমস্যা নিশ্চয়ই হয়েছে, পরে তাহলে আসবো। এই আমি আমার বিহেভিয়ার দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার মুড বা আমার ইমোশন কিরকম। একই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হবে। ওদের যদি কিছু ভালো না লাগে, কিছু না বুঝতে পারে, বা কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারছে না, ও কিন্তু বিহেভিয়ার দিয়েই বোঝাবে। বিহেভিয়ার যদিও সেটা নেগেটিভ ইন টার্ম, কিন্তু ওটা ওদের একটা কমিউনিকেটিভ ফর্ম। মানে ওরা আমাদের কোনো ক্লু দিচ্ছে যে একটা অসুবিধা হচ্ছে, পয়েন্ট আউট করো, বোঝার চেষ্টা করো আর সলভ করো। তাই ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস একটা স্ট্রাকচার ওয়েতেই কিন্তু এটা নিয়ে কাজ করে। মানে বি যদি বিহেভিয়ার গুলোকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে কোয়েশ্চেন থাকে কনসিকুয়েন্স, সি। কনসিকুয়েন্স মানে ধরুন সে চিৎকার করছে খুব, তারপর শান্ত হয় কি করে? কেউ বললেন যে ও কোনো জিনিসটা খুব বায়না করছিল, আমি দিয়ে দিলাম, শান্ত হয়ে গেল। তার মানে পরে তাকে ম্যানেজ করতে আর অসুবিধা হয়নি, যদি জিনিসটা সে পেয়ে যায়। তাহলে আমরা বিহেভিয়ারটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে বিহেভিয়ার ডিরেক্ট ইউজ করি না, আমরা কাজ করি অ্যান্টিসিডেন্টকে নিয়ে। এ অ্যান্টিসিডেন্ট মানে কি? প্রায়ার টু দ্য বিহেভিয়ার প্রবলেম। মানে একটা বাচ্চা সুন্দর টিভি দেখছে, মোবাইল দেখছে, হঠাৎ করে বিহেভিয়ার প্রবলেম কিন্তু করবে না, জেনারেলি করবে না। আমাকে বুঝতে হবে আগে তাহলে কি হয়েছিল যার জন্য এই চিৎকারটাও শুরু করলো।
যদি আপনারা ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পারেন আর এইটা নিয়ে কাজ করতে পারেন, এই ডেটা কালেকশন যেটা এখানে বলা আছে সেটা আপনারা শুরু করতে পারেন। এটা প্যারেন্ট টু প্যারেন্ট ভ্যারিও করে। কোনো প্যারেন্ট মনে করেন আমার তো কিছুই মনে হচ্ছে না আগে কি হয়েছিল, অন্য প্যারেন্ট বললেন যে আমার মনে হচ্ছে ও ওই সময় নিশ্চয়ই ওয়াশরুম যাওয়ার ছিল, ও বলতে পারছিল না তো, বোঝাতে পারছিল না তো, তাই মনে চিৎকার করা শুরু করেছিল। তাহলে আমি অ্যান্টিসিডেন্ট কিন্তু পেয়েছিলাম যে ওর কোনো নিড ছিল, ফিজিওলজিক্যাল নিড আছে, ওটা ফুলফিল হয়নি বলে ও স্ক্রিন করেছে। যত বেশি অ্যান্টিসিডেন্ট গুলো কালেক্ট করতে পারবেন, যত বেশি অ্যান্টিসিডেন্ট গুলো বুঝে উঠতে পারবেন, তত তাড়াতাড়ি তত সহজভাবে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা যাবে। খুব কমন এক্সাম্পল, বাড়ি থেকে বেরিয়ে জেনারেলি আপনারা রাইট সাইড দিয়ে যান, কিছু দূর গিয়েই একটা চিপসের দোকান পড়ে, বাচ্চা দেখলেই কাঁদে বা বায়না করে। আপনি ভাবলেন রোজ তো দিই, আজকে দেব না, রোজ তো খাওয়া ঠিকও নয়। আপনি ওকে বললেন না বাবা আজকে নয়, রোজই তো তুমি খাও, আজকে চলো আমরা আজকে এখানে যাওয়ার আছে, সেখানে এই কাজ করার আছে। বাচ্চা কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড ট্যান্ট্রাম শো করলো, প্রচন্ড বিহেভিয়ার প্রবলেম, রাস্তায় শুয়ে পড়ছে, টেনে নিয়ে যেতে পারছেন না, প্রচন্ড কান্নাকাটি করছে, চিৎকার করছে। আপনি বললেন যে বললাম তো এখন দিতে পারবো না, রোজ এক জিনিস কেন বায়না করছো। সম্ভব হলো না, চিৎকার বাড়লো, আপনারা নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে বা আনকমফোর্টেবল হয়ে কিনেই দিতে বাধ্য হলেন। আচ্ছা বাবা নাও, আর কান্নাকাটি করো না। কি অদ্ভুত ভাবে তারপর বাচ্চার কান্নাটা বন্ধ হয়েছে না? মানে ও কিন্তু বুঝিয়ে দিল যে ওর কি দরকার ছিল, কেন দিচ্ছ না তুমি, তার জন্য আমি কিন্তু কান্নাটা করলাম। এই অ্যান্টিসিডেন্টটা আমি কিন্তু জানতাম যে বাড়ি থেকে বেরিয়ে চিপসের দোকানও দেখলেই বায়না করবে, ও রোজ চায়, না দিতে পারলেই অসুবিধা, আমি কিন্তু জানতাম। তারপরেও আমি সিচুয়েশনের মধ্যে দিয়ে ওকে নিয়ে গেলাম, তারপর নিজেই চিন্তা করছি কেন চিৎকার করে। আমাকে বুঝতে হবে আমি যদি অ্যান্টিসিডেন্টটা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকটা সহজেই মিটিয়ে ফেলা যাবে। কিরকম? আমি জানি ডান দিক বেরিয়ে দোকানটা পড়বে, বাদিকে কোনো দোকান নেই, তাহলে আজকে আমি বাদিক দিয়ে যাই, দেখি ও কি করে। দেখলাম কিছু করলো না। এবার যদি আপনি বলেন চিপস চকলেট এটা তো এতটাই কমন, হয়তো পাড়ায় পাড়ায় আপনি আবার দোকান পেয়ে যাবেন, ঠিক আছে আমি মানছি, কিন্তু কনসেপ্ট হচ্ছে যদি আমি অ্যান্টিসিডেন্টটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমি বিহেভিয়ার প্রবলেম গুলোকেও আটকাতে পারবো। বাড়ি থেকে বেরিয়ে 2 সেকেন্ড পরে বাচ্চা কাঁদছে, আর বাদিক দিয়ে বাড়ি থেকে বাদিক দিয়ে বেরোলে 20 মিনিট পর বাচ্চা কাঁদছে, ও দেখেনি, ও বায়নাও করেনি। তাই অ্যান্টিসিডেন্ট গুলো যত আপনি বুঝবেন অ্যাজ আ বড় মেম্বার বা ওর বড় হিসেবে আমরা যেহেতু বুঝতেই পারবো কেন বিহেভিয়ার গুলো করছে, তাহলে কিন্তু খুব সহজভাবে বিহেভিয়ার গুলোকে আমরা মডিফাই বা চেঞ্জ করতে পারবো। তাই ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অনুযায়ী ডেটা কালেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর বিহেভিয়ার মডিফিকেশন। সেকেন্ড হচ্ছে ডেসক্রাইব দ্য ইন্টারফিয়ারিং অর প্রবলেম বিহেভিয়ার। ওই যেরকম বললাম প্রবলেম বিহেভিয়ার গুলোকে এক্সপ্লেন করা যে ঠিক কি কি হয়। মানে ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস মানে হচ্ছে এটা একটা কি বলবো মোর প্রফেশনাল টার্ম, তো সেটা আপনাকে কোনো থেরাপিস্টের সাথেই বসে কাজ করতে হবে। তখন আপনি থেরাপিস্টকে এক্সপ্লেন করলেন যে এই ইন্টারফিয়ারিং বা প্রবলেম বিহেভিয়ার গুলো কি আপনার মনে হয়। 3 নম্বর হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট ইভেন্টস। 4th হচ্ছে কনসিডার দ্য ফাংশন অফ দ্য বিহেভিয়ার, কেন সে বিহেভিয়ারটা করছে সেটা বোঝা। আর 5 হচ্ছে ডিজাইন ইন্টারভেনশন টু রিপ্লেস বিহেভিয়ার উইথ আ মোর অ্যাডাপটিভ বিহেভিয়ার সার্ভিং আ সিমিলার ফাংশন। যেরকম ডান দিক দিয়ে গেলাম না, বা দিক দিয়ে গেলাম, আমি একটা রিপ্লেস করলাম ও নেগেটিভ বিহেভিয়ারটাকে মোর অ্যাডাপটিভ বিহেভিয়ার প্যাটার্ন দিয়ে। এরকমও আমি দেখেছি, এরকম আমি শুনেছি যে বাবা মা ব্যাপারটা বুঝলেন, ডান দিক দিয়ে নিয়ে গেলেন না, বা দিক দিয়ে নিয়ে গেলেন, তারপরে আবার বললেন বাচ্চাকে কি ভালো তুই আজকে একটুও তো চিপসের জন্য বায়না করিসনি, ব্যাস শুরু। যদি আমি বিহেভিয়ারটাকে চেঞ্জ করি তাহলে বাচ্চা যেন বুঝতে না পারে, ও যদি বুঝেই গেল তাহলে আর মডিফিকেশন হলো কি করে। দেখুন সবসময় মনে রাখবেন আমাদের বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক গুণে বেশি ইন্টেলিজেন্ট। যেখানে আমাদের ভাবা শেষ হয় ওরা ওখান থেকে শুরু করে। মনে হয় যে ও শুনছে না, এটা করে দিই, ও দেখছে না ঘুমিয়ে আছে, এটা এখানে লুকিয়ে দিই, ঠিক অবাক করে আপনাকে পরের দিন থেকে সেই জায়গাগুলো থেকে জিনিসগুলো খুঁজে বার করে দেবে। যখনই আমি চেঞ্জ করবো অ্যাডাপটিভ বিহেভিয়ার প্যাটার্নের ক্ষেত্রে,
তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই নেগেটিভ বিহেভিয়ার নিয়ে কিন্তু বাচ্চাকে বলবো না। অনেক সময় রিওয়ার্ডিং বলে দেয়, ভেরি গুড, তুমি আজকে কোনো বায়না করোনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই পার্টিকুলার যে জায়গাটাকে আমরা ক্রস করার চেষ্টা করেছিলাম, সেই রিলেটেড যে কারণটা ছিল সেটা কিন্তু বলবো না, তখন বললে দিলেই বিপদ। আচ্ছা, নেক্সট স্লাইড। এবার হচ্ছে কিছুটা পজিটিভ স্ট্র্যাটেজি কিভাবে আমরা বিহেভিয়ার প্রবলেমগুলোকে ইমপ্রুভ করতে পারবো। তাহলে আমরা জানলাম যে প্রথমে আমাদের একটা রিয়ালিস্টিক গোল সেট করতে হবে, তারপরে ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস দিয়ে প্রবলেম বিহেভিয়ার গুলো আইডেন্টিফাই করে অ্যান্টিসিডেন্ট বার করতে হবে। এবার অ্যান্টিসিডেন্ট বার করে সেটাকে আমরা মডিফাই করা বা অ্যাডাপটিভ বিহেভিয়ারে চেঞ্জ করার চেষ্টা করছি। এরপর আরো কিভাবে পজিটিভলি বাচ্চাকে মোটিভেট করতে পারি। Set expectations by saying what you want to see instead of what not to do. খুব খুব কমন একটা ব্যাপার, জেনারেলি হয়েই থাকে। এটা আমি মনে করি ভীষণ কঠিন অ্যাজ আ প্যারেন্ট, মেবি সামটাইমস অ্যাজ আ থেরাপিস্টও সেটাকে মেনটেন করা। বাচ্চারা যত বেশি না বাচক কথা শুনবে তত বেশি বিহেভিয়ার প্রবলেমও বেড়ে যায়। খুব কমন হচ্ছে, ম্যাডাম আমি না পারছিলাম না তাই জন্য চিৎকার করে ফেললাম, ও না কোনো কথা শোনে না তাই তো বারণ করি। হতে পারে প্রথমেই আমাকে ভাবতে হবে যে বিহেভিয়ার প্রবলেম কিছু হচ্ছে, আমাকে হেল্প নিতে হবে, আমাকে আগে শান্ত থাকতে হবে। আমি যদি অ্যাংজাইটি করি বেশি বা সামলাতে না পারি, তাহলে আমার অ্যাংজাইটিটাও কিন্তু বাচ্চার মধ্যে প্রজেক্ট হয়ে যাবে। ও কিন্তু বুঝতে পারবে এই ছোট ছোট ব্যাপারে মা খুব ইরিটেটেড হয়ে যায়, তাহলে আমি একটু বেশি করে মাকে ইরিটেট করি। আমাদেরকে বুঝতে হবে আমাদের কিছু বিহেভিয়ার মডিফিকেশন দরকার, যেটা আমার বাচ্চার উপরও প্রভাব ফেলবে। কিভাবে? না বাচক শব্দ ব্যবহার করব না। একটা এক্সাম্পল দিয়েছি এখানে, আই ওয়ান্ট টু সি ওয়াকিং ফিট ইন দ্য রুম ইনস্টেড অফ নো রানিং ইন দ্য রুম। আমি দেখতে চাই তুমি ঘরের মধ্যে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াও, দেখি তো। এইটা একটা বলা, আর বাচ্চাকে বলা একদম দৌড়বি না, আবার দৌড়চ্ছিস, দৌড়বি না বলছি কিন্তু। দুটোর মধ্যে তফাৎ আছে। আর দৌড়বি না মানেই আপনি চান ও ঘরের মধ্যে অন্তত হাঁটাহাঁটি করুক বা চুপ করে এসে চেয়ারে বসুক। আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু পজিটিভ, ভেবে দেখুন, সেটা কিন্তু বাচ্চার জন্য নেগেটিভ নয়। তাহলে পজিটিভটা বলবো। আর দৌড়বি না না বলে আমি বলি দেখি তো তুমি ঘরের মধ্যে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াও, দেখবেন অটোমেটিক্যালি বাচ্চাদেরও ওটার সাইকোলজিক্যালি চেঞ্জ হবে, ও ওই নেগেটিভ বিহেভিয়ারটা করার চেষ্টা করবে না। এর মধ্যেও অনেক ফ্যাক্টর আছে, যেমন যদি বাচ্চার এডিএইচডি থাকে, হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তাহলে কি বললেই শুনবে? হয়তো নয়, কিন্তু এটা একটা ইনস্ট্রাকশনাল ফরম্যাট, বোঝানোর মধ্যে আপনাদের ঢোকাতে হবে যে না বাচক শব্দ যতটা কম সম্ভব ব্যবহার করবে। জিনিস ফেলবে না সেটা না বলে বলি দাও তো ওই রিমোটটা আমাকে দাও তো, আমি টিভিটা চালাবো, বা দাও তো রিমোটটা দিয়ে তুমি টিভিটা অন করে দাও তো, দেখি তো তুমি কি সুন্দর রিমোটটা দিয়ে টিভি অন করে দিতে পারো। ও কিন্তু রিমোটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই এক্ষুনি জানলার বাইরে ফেলবে বলে, কিন্তু আপনি সেটা না, আপনি দেখছেন, আপনি সেটা না বলে বা তোমার হাতে রিমোট, তুমি দাও তো টিভিটা চালিয়ে দাও তো, দেখি তো তুমি ঠিক কেমন ভাবে তুমি টিভি চালাতে পারো, বা তোমার হাতে রিমোট, দেখো তো কি সুন্দর তুমি টেবিলের উপর রেখে দিতে পারো, আমি দেখি তো। দেখবেন অটোমেটিক্যালি বিহেভিয়ার ম্যানিফেস্টেশনে কিন্তু চেঞ্জ আসবে। যত পজিটিভ বাচ্চাকে আমি বলতে পারবো তত বাচ্চার পক্ষেও সুবিধা হবে সেইগুলোকে অ্যাকসেপ্ট করার এবং সেটাকে প্রয়োগ করার। সেকেন্ড হচ্ছে প্রেজ অ্যান্ড এনকারেজমেন্ট। এটা মোটামুটি সব সেশনই আমি বলে থাকি, রিপিট করে থাকি, তবু যদি নতুন দর্শক থাকেন, বাচ্চার পজিটিভ বিহেভিয়ারে প্রেস করবেন, ভীষণ জরুরি। এটার থেকে আমার মনে হয় আর কিছু বেশি ভালো থেরাপিউটিক কিছু চেঞ্জ আসতে পারে না। কিভাবে? ইমিডিয়েট, কনসিস্টেন্ট, কন্টিনজেন্ট আপন ক্ল্যারিটি। ইমিডিয়েট মানে হচ্ছে আজকে খুব সুন্দর টাওয়ার সাজালো, আমি জানি ওটা পারি, রোজ রোজ আবার কি এক জিনিস নিয়ে ভালো করেছো বলবো না। একটা ছোট বাচ্চার ক্ষেত্রেও যদি নিউরোটিপিক্যাল বাচ্চার কথাও ভাবি, ওদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে জানেন তো, মানে ইচ্ছা করে যে কাজগুলো করি বাবা মা আমাকে একটু ভালো ভালো বলুক, সেটা শুনে ওরা খুব খুশি হয়। সেরকম আমাদের অটিজম বাচ্চাদের ক্ষেত্রেও, যদিও সে পারে, যদিও আপনি জানেন সে পারে, তবুও করতে পারলে আপনারা একইভাবে খুশি হন
যেমন ভাবে আপনারা প্রথম দিনে হয়েছিল, এবং সেটা ইমিডিয়েটলি। দুপুরবেলা খুব সুন্দর সাজালো, রাত্রিবেলা বাবা ফিরে আসার সময় বলছেন, জানো তো দুপুরবেলা কি সুন্দর সাজিয়েছিল। ওর আর মাথায় নেই, ও চলে গেছে। সেরকম করে লাভ নেই। আপনি অবশ্যই বাবাকে বলতে পারেন যে খুব সুন্দর সে করেছে, সুন্দর কাজ করেছে, কিন্তু তখনই বাচ্চাকে বলবো যাতে ওর পক্ষেও সেটা অ্যাসোসিয়েশন হয়, কন্ডিশনিং হয় যে এই কাজটা করলে আমার মা খুব খুশি হয়। সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্ট। অবশ্যই কালকে ভালো করেছে, কালকে যেমন খুশি হয়েছি আজকেও খুশি হব। ক্ল্যারিটি ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা একদম স্পেল আউট করে বলবেন, বাহ কি সুন্দর, তুমি তো পরপর 5খানা ব্লক রেখে দিয়েছো ওপরে, খুব সুন্দর করেছো, তাই তো মা তোমার জন্য খুশি হয়, তোমাকে আদর করছে। ভীষণ জরুরি, এটা ভীষণ জরুরি, জানেন তো। অনেকে বলেন বুঝবে, আমি ধরেই নিলাম না, কিন্তু আপনার ফেশিয়াল এক্সপ্রেশনটা তো সে দেখছে, মা যে খুশি হচ্ছে, আদর করে জড়িয়ে ধরছে, সেটা তো সে দেখছে। এইগুলো ভীষণ ম্যাটার করে যায় বাচ্চাদের ক্ষেত্রে। এবং সে চেষ্টা করবে, যদি ধরুন কোনো কারণে আপনি রেগে আছেন বা কোনো কারণে আপনি ওর সাথে কথা বলছেন না, তখন এই পজিটিভ বিহেভিয়ার গুলো ঘটানোর, যাতে মা আবার একটু কথা বলে, মানে সোজা ভাষা একটু পটানো। সে পটাবে কিভাবে? এই বিহেভিয়ার দিয়ে বুঝিয়েই কিন্তু, যে দেখো মা আমি কাজগুলো করছি, তুমি আর রেগে থেকো না। তো ইমিডিয়েট ভাবে, কনসিস্টেন্ট ভাবে আর ক্ল্যারিটি নিয়ে বলবো। আর কন্টিনজেন্ট মানে হচ্ছে এমন নয় যে করেনি তারপরেও আমি কিছু দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন যখন বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয়, আগে আমাকে টিভি চালিয়ে দাও তারপর পড়তে বসবো। কেন? তোমার পড়া কাজ, তুমি আগে পড়া করবে, তারপর টিভি চালিয়ে দেবে। যদি সে বিরক্ত হয় তাহলে টিভিও দেখবে না, পড়তেও হবে না, অসুবিধা নেই, পড়তে হবে না, কিন্তু সে টিভিও পাবে না। তাই যদি আপনি কোনো রিওয়ার্ড দেওয়ার কথা ভাবেন, অবশ্যই বাচ্চাটার কাজের পরে, কিন্তু আগে নয়। তাহলে মোটিভেশন আসে, কিন্তু সেটা লং লাস্টিং হয় না। ও বুঝে যায় যে আমি একটু বেশি যদি ঘ্যান ঘ্যান করি বা একটু বেশি বিরক্ত করি, মা ঠিক টিভি চালিয়ে দেবে। তাই এই 4টে শর্ত মেনে প্রেজিংটা করব, সেটা সব কাজের সাথে হয়, সেটা শুধু থেরাপিউটিক কাজের সাথে নয়। দুপুরবেলা খাওয়াতে বসেছি, খাচ্ছে না, প্রত্যেকটা গড়াসের পরে যদি আপনি ওকে বলে দেন, খুব সুন্দর, এই তো খেয়ে নিয়েছে, কে খেলো, ভেরি গুড। আপনি চান করাতে চাইছেন, ও বা জল নিয়ে খেলেই যাচ্ছে। আপনি একবার ওকে স্নান করিয়ে দেওয়ার পরে ওকে তুলে আনলেন, কে বাথরুম থেকে একবারে বেরিয়ে এলো, ভেরি গুড। দৈনন্দিন সব কাজের সাথে কিন্তু প্রেসটা ইউজ করা যায়। পজিটিভ বিহেভিয়ারের সাথে রিইনফোর্সমেন্ট ইউজ করব। এনি টাইপস অফ পজিটিভ বিহেভিয়ার, নট রিলেটেড টু থেরাপি অনলি। আর প্রেস শুড বি স্পেসিফিক, নট জেনারিক, ভীষণ ইম্পর্টেন্ট। গ্রেট জব পুটিং অ্যাওয়ে ইয়োর ক্লোথস রাদার দ্যান গুড জব। কি কারণে আপনি খুশি হয়েছেন, যেমন ক্ল্যারিটিতে বললাম, সেটাও আমরা বলবো। ভেরি গুড, তুমি এটা কি সুন্দরভাবে রেখে দিয়েছো খাটের ওপর, আমি তো এটাই চাইছিলাম, ভেরি গুড, গুড জব। বা ও কোনো কাজ করলো, আমি ওকে বললাম গুড জব, ও তো বুঝতেই পারলো না কি জন্য গুড জব বলা হয়েছে। তো ক্ল্যারিটি নিয়ে ওকে পুরো স্পেসিফিক করে আমরা ওকে বলবো কেন আমরা খুশি হয়েছি ওর কাজে। ওকে, তারপর নেক্সট লাইন। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আমি খুব ফেস করি। সেটা হচ্ছে ভ্যালিডেট ইমোশন অর গিভ ল্যাঙ্গুয়েজ টু টিচ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড ইমোশনাল এক্সপ্রেশন। কথায় কথায় কাঁদিস না তো, তোর কিছু হলেই কাঁদতে শুরু করিস, আবার শুরু করে দিলি রে। এই যখন আমি ইনভ্যালিডেট করব না আমার বাচ্চার ইমোশনকে, দেখুন কোনো বাচ্চা না শখে কাঁদে না, তার কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। এটা কোথাও না কোথাও আমাদের ফেলিয়ার, আমরা বুঝে উঠতে পারছি না। কোনো সময় আমরা বুঝতে পারি যখন সেটা নেগেটিভ বিহেভিয়ারের কান্না হয়, বোঝার পরে আমরা আর করি না, না তোমার তো দিতে পারবো না এখন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখনই একটা বাচ্চা কাঁদছে, আমরা তাকে অ্যাকনলেজ করব, ইনভ্যালিডেট করব না তার ইমোশনটাকে। আমি তার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করব, ও তোমার দুঃখ হয়েছে। যেমন ও বাইরে খেলতে যায়, খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, আই নো ইউ ওয়ান্টেড টু প্লে আউটসাইড অ্যান্ড ইউ আর ফিলিং অ্যাংরি দ্যাট ইট ইজ রেনিং। আমি বুঝতে পেরেছি তুমি বাইরে খেলতে যেতে চাইছো, কিন্তু তুমি যেতে পারছো না, তাই তুমি রেগে গেছো। কি করবো বলো, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। আচ্ছা আমরা দেখবো, কালকে যদি হয় তাহলে কালকে আমরা খেলতে যাব, কাল যদি বৃষ্টি না হয় তাহলে কালকে তুমি খেলতে যাবে।
তাহলে কালকে রাগ করবে না তো? আমি কিন্তু ওকে বলে দিলাম না যে তুমি ভুল করেছো, অন্যায় করেছো, সবসময় রাগ দেখাস না তো। না, কিন্তু আমি বুঝলাম ওর কি কারণে কষ্ট হচ্ছে, আমার বোঝাটা ওকেও বোঝালাম যে আমি বুঝেছি বাবা তোমার কি কারণে কষ্ট হচ্ছে, বাট উই আর হেল্পলেস। এরপর অন্য কোনো ভালো কাজে ওকে যদি আমি গাইড করতে পারি বা মোটামুটি একটু ডাইভার্টও করতে পারি, একটু পরে কিন্তু আস্তে আস্তে থেমেও যাবে হয়তো। একই সাথে ও নিজের ইমোশনটাকে বোঝার চেষ্টা করবে, ইট ওয়াজ অ্যাংরি। এই ফিলিং, এই টার্মগুলো ইউজ করা খুব জরুরি। তুমি অ্যাংরি হয়ে গেছো, তুমি খুব হ্যাপি, এই ইমোশনাল এক্সপ্রেশন গুলো কিন্তু বাচ্চাদের সাথে ইউজ করব। ইগনোর আনওয়ান্টেড বিহেভিয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ইগনোর মানে হচ্ছে নন এক্সিস্টেন্স অফ দ্যাট বিহেভিয়ার। ভীষণ কমন একটা মিস্টেক, আমি মোটামুটি এভরি সেশনেই শুনি। ইগনোর বোঝালাম, ইগনোর বুঝেছেন, বাড়িতে গিয়ে এক সপ্তাহ বাদে কিচ্ছু কমেনি ম্যাডাম, কিচ্ছু কমেনি। আচ্ছা বলুন কি হলো? আপনি যেভাবে বলেছেন আমি তো ইগনোর করেছি, কিন্তু কিচ্ছু শুনছে না। কিভাবে ইগনোর করেছেন? ওই তো ও ভীষণ চিৎকার করছিল, আমি বললাম কর কর চিৎকার কর, ম্যাডাম আমাকে বারণ করে দিয়েছেন তোকে যেন পাত্তা না দিই। হায় ভগবান, আপনি বলেই দিলেন, তাহলে আর ইগনোর কি করে হলো? বাচ্চা তো বুঝেই গেল যে মা এবার আমাকে ইচ্ছা করে ইগনোর করছে। যদি বাচ্চা বুঝেই যায় যে মা এটা বোঝাতে চাইছেন যে আমি বুঝছি না, তাহলে তো বাচ্চা সেটা বেশি করে করবে। নন এক্সিস্টেন্স অফ দ্যাট বিহেভিয়ার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ও চিৎকার করে যাচ্ছে, আপনাকে এরকমই বিহেভ করতে হবে যেন আশপাশে কিছু হচ্ছে না। ও যখনই দেখবে মা কোনো রকম অ্যাটেনশন দিচ্ছেন না, ও কিন্তু এসে আপনার জামা ধরে বা আপনার শাড়ি ধরে টানবে। তখন আমরা নর্মালি বিহেভ করব। তোমার কিছু লাগবে? তোমার খিদে পেয়েছে? তুমি খাবে? ওই নেগেটিভ বিহেভিয়ারটার উপর কিন্তু আমরা জোর দেব না, তাহলে ইগনোর হলো না। ইগনোর মানে হচ্ছে ওই বিহেভিয়ারটাকে আমরা কোনো রকম ভাবে বোঝাবো না যে আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য রাগ করেছো। তাই যখনই আমি ইগনোর করছি, নন এক্সিস্টেন্স অফ দ্যাট বিহেভিয়ার। এবার প্রশ্ন আসে, আমার বাচ্চা দেওয়ালে মাথা ঢোকে, সেটা কি ইগনোর করব? না, একদম নয়। বাচ্চার সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে মেনটেন করে ইগনোর করব। আমি ওর দেওয়ালের সামনে একটা বালিশ ধরতে পারি যাতে ওর মাথা ঠোকাটাতে ও কম আঘাত পায় বা কম কষ্ট পায়, কিন্তু ওকে গুরুত্ব দেব না। এই সমস্ত কিছু না, আমরা আসলে কি বলুন তো থিওরিটিক্যাল পড়েছি তো, থিওরিটিক্যাল পড়া আর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আকাশ আর পাতাল তফাৎ। একদিনে কিন্তু হবে না। এইগুলো কিন্তু একটা বিহেভিয়ার লার্নিং, যেটা করতে করতে বাচ্চার মধ্যে হবে। তাই ইগনোর প্রথম দিনে আপনার যেভাবে কষ্ট হয়েছে করতে, 50 নম্বর দিন কিন্তু এভাবে কষ্ট হবে না। তাই ফর্মুলা সেম, মেনটেন করতে হবে এইভাবেই, শুধু বাচ্চার সেফটি সিকিউরিটি মেনটেন করে। সেকেন্ড হচ্ছে ডাইভার্ট করা। আপনারা অনেকে সেটা ইউজ করেন, ডাইভার্ট করে দেন, সেটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার থেকে অ্যাডাপটিভ বিহেভিয়ারে চেঞ্জ করে দেওয়া, ওই নেগেটিভ বিহেভিয়ার সম্বন্ধে কোনো রকম উল্লেখ না করে। ও ধরুন টিভি দেখার জন্য বায়না করছে, আমরা বললাম দেখবি, বারান্দা দিয়ে দেখবি, নিচ দিয়ে একটা মনে হচ্ছে মাংকি চলে গেল, আসবি দেখবি? না, তোকে এখন টিভি চালিয়ে দেবো না, এখন টিভি দেখা যাবে না, চল বারান্দায় চল। না, একটা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার থেকে চেঞ্জ করছি মোর অ্যাডাপটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ারে, যেখানে ওই নেগেটিভ বিহেভিয়ারটাকে আমি উল্লেখ করব না। মডেলিং, মডেলিং আমরা অনেক সময় করি যে কিভাবে বাচ্চারা বিহেভ করবে সেটা দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই। মডেলিং মানে হচ্ছে ডেমনস্ট্রেট ডিজায়ার্ড বিহেভিয়ার। ভীষণ কিছু ভিজুয়াল এড আমরা ইউজ করতে পারি, কোনো ফটোগ্রাফ ইউজ করতে পারি, ভিডিও মডেল ইউজ করতে পারি, যেটা বাচ্চাকে শেখাতে চেষ্টা করব কি আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার বাচ্চার কাছ থেকে। আমরা প্রম্পট ইউজ করতে পারি, কোনো কমেন্ট দিতে পারি, কোনোভাবে ডিস্ট্রাক্টর ইউজ করতে পারি, যখন আমরা মডেলিং ইউজ করব একটা ডিজায়ারেবল বিহেভিয়ারটা বোঝানোর জন্য বাচ্চাকে। আচ্ছা, পরবর্তী স্লাইড। নেক্সট স্লাইড। হ্যাঁ হ্যাঁ, নেক্সট স্লাইড এসছে। এটা না খুব কমন, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, এটা পিক্টোরিয়াল ফরম্যাটের মাধ্যমে। বাচ্চাকে তাহলে আমি ম্যানেজ করব, যখন আমি তো শুনলাম যে বাচ্চার বিহেভিয়ার প্রবলেম কি, কিভাবে ম্যানেজ করব, কি কি পজিটিভ স্ট্র্যাটেজি, এবার সেটাকে মোর ইন্টারেস্টিং যদি করা যায়। এই সমস্ত বিভিন্ন ওয়ার্কশিট আপনারা ইন্টারনেটে পাবেন,
যদি আপনারা কোনো প্রফেশনাল হেল্পের আন্ডারে থাকেন তার সাথে একবার কনসাল্ট করিয়ে দেবেন যে এটা আমি বাচ্চার সাথে ইউজ করবো কিনা। যেমন এখানে যে পিক্টোরিয়াল ফরম্যাটটা আছে এটা বাচ্চার যেটা ভালো লাগে সেগুলোর কিছু অপশন আছে, যেমন স্ন্যাক টাইম, সুইং টাইম, কম্পিউটার টাইম, পাজল টাইম, ওয়াক টাইম, এরকম বাচ্চার যেগুলো ভালো লাগার জায়গা সেগুলো একটা শিডিউল করব। শিডিউল করে ওই আই এম ওয়ার্কিং ফর লেখা আছে এখানে, সেটা আমরা চুজ করব। যেমন ধরি আমি ওকে কম্পিউটার দেখতে দেব, আমি ওকে এখন পড়াতে নিয়ে বসেছি। এবার আমি জানি যে ওর হয়তো আজকে মুড ভালো নাও থাকতে পারে, পড়তে নাও পারে, বা আমাকে কপারেট নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা ওই যদি পিক্টোরিয়াল ফরম্যাটের বা ভিজুয়াল এডের মাধ্যমে ওকে বলি, বাবা আজকে না আমরা পড়া শেষ হয়ে গেলে কম্পিউটার করব, কিন্তু ইউ হ্যাভ টু আর্ন ইট টু ওয়াচ কম্পিউটার। কিরকম? এই যে নিচে ছোট ছোট খোপ আছে, আশা করি ছবিটা এসে যাবে, আপনারা আবার দেখতে পাবেন। নিচে ছোট ছোট বক্স আছে 1 2 3 4 5। এইটা এক একটা আপনারা কোনো সাবজেক্টের বা কোনো টাস্ক হিসাবে অ্যাসাইন করতে পারেন। ফার্স্ট বক্সে রাখলেন কালারিং, হয়ে গেল, টিক পেল। সেকেন্ড বক্সে রাখলেন নাম্বারিং, কোনো পাজল বক্সে কোনো নাম্বারিং আছে যেটা পড়াশোনা সংক্রান্ত, হয়ে গেল, টিক পেল। এইরকম পাঁচটা এখানে লেখা আছে। এবার যদি বাচ্চা এডিএসডি থাকে তাহলে তো এত অ্যাটেনশন স্প্যান থাকবে না, 3টে 4টে, ওটা নির্ভর করে বাচ্চা টু বাচ্চার ওপর। সেরকম করে যদিও 5টা বক্সেই রাইট পায় তাহলে আই এম ওয়ার্কিং ফর কম্পিউটারে তার জন্য এলিজেবল হলো। ওকে আমরা বলবো তুমি খুব সুন্দরভাবে পড়ে নিয়েছো, তুমি খুব সুন্দরভাবে কাজ কমপ্লিট করেছো, নাও এবার তুমি কম্পিউটার দেখো। ওর যেটা ভালো লাগার জায়গা সেটাতে ও কিন্তু করতে পারলো তখনই যখন ও আর্ন করলো ওই বিহেভিয়ার গুলো যেটা মা বা বাবা চাইছেন ও করুক। এরকম কিছু পিক্টোরিয়াল ফরম্যাটের মাধ্যমে বা কিছু অপরচুনিটি ক্রিয়েট করে চয়েস মেকিং এর মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাকে এঙ্গেজও করে রাখতে পারবো। বিহেভিয়ার প্রবলেমগুলো অনেকটা সময়ও মডিফাইও হবে, কারণ যেহেতু বাচ্চাদের ভিজুয়াল মেমোরি খুব ভালো হয়, যত কালারফুল জিনিস দেখবে আর একটা মোটিভেটিং পাবে আফটার ইচ অ্যান্ড এভরি টাস্ক, আপনারা ওকে প্রেস করছেন, ওকে ভালো বলছেন, তাহলে সেখান থেকে ওর অনেকটা আগ্রহ তৈরি হবে। সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি বিহেভিয়ার প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। নেক্সট স্লাইড। হ্যাঁ, এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে ফার্স্ট অ্যান্ড দেন প্রিন্সিপাল, সেটা হচ্ছে ফার্স্ট তুমি রেস্ট নাও, তারপর তোমাকে আমি খেলতে নিয়ে যাব। প্রচন্ড চিৎকার করছে, আমাকে এক্ষুনি খেলতে নিয়ে যাও। না বাবা, তুমি এইটা করলে তারপর আমি নিয়ে যাব। ইউ প্যারেন্টস হ্যাভ টু বিহেভ যে আপনারা দিতেই চাইছেন, তুমি ঘুমাচ্ছ না বলেই তুমি খেলতে যেতে পারছো না। ইউ টেক ইউর ওন রেসপন্সিবিলিটি, তোমার নিজের অ্যাকশনের জন্য তুমি রেসপন্সিবিলিটি নাও। তুমি ঘুমাচ্ছ না বলে তুমি খেলতে যেতে পারছো না, ইটস নট আমি তোমাকে দিতে দিচ্ছি না, আমি তো এক্ষুনি রেডি, তুমি যখনই ঘুমিয়ে নাও, তুমি রেস্ট নিয়ে নাও, তাহলেই তুমি যেতে পারবে। এই ফার্স্ট অ্যান্ড দেন প্রিন্সিপালটা সবসময় ফলো করবেন বিহেভিয়ার মডিফিকেশনের জন্য। যখনই মনে হচ্ছে আমি সামলাতে পারছি না বা অসুবিধা বেশি লাগছে, তখনই কিন্তু আমরা প্রয়োগ করবো, ঠিক আছে টিভি দেখবে, ঠিক আছে টিভি দেখবো, ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো তো। এবার ধরুন অনেক সময় খুব বিহেভিয়ার প্রবলেম বেড়ে যায়, সবসময় মনে হয় কি করতে দেবো, বা সবসময় কিছু বললেও যে বাচ্চা করবে সেরকম তো নাই হতে পারে। ছোট থেকে ছোট আনইম্পর্টেন্ট হলেও কিছু ওকে দিয়ে করিয়ে নিন। যেমন কি তুমি টিভি দেখবে, যাও চেয়ারে এসে বসো, আমি 1 থেকে 10 গুনবো, তুমি নামবে না, যদি 1 থেকে 10 তুমি চুপ করে চেয়ারে বসো, আমি টিভি চালিয়ে দেবো। আপনি দেখছেন আপনাকে টিভি চালাতেই হবে, আপনি সামাল দিতে পারবেন। তখন তার আগে একটা ছোট্ট আনইম্পর্টেন্ট, ওই চেয়ারে 10 সেকেন্ডও না বসলেও চলতো, 10 সেকেন্ড আগে আপনিও টিভি চালাতে পারতেন। কিন্তু ওকে আমরা কি মেসেজ দিলাম, তুমি মার কথা শুনেছো, তুমি 10 সেকেন্ড চুপ করে চেয়ারে বসেছিলে তাই তুমি টিভি দেখতে পারলে। ফার্স্ট ইউ হ্যাভ টু লিসেন টু প্যারেন্ট অর কেয়ার গিভার কন্ডিশন, দেন অনলি তোমার কন্ডিশন বা তোমার সমস্যা বা তোমার যেটা বায়না সেটা আমি শুনবো। বিহেভিয়ার মডিফিকেশনের জন্য এটাও কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিকেবল এবং কাজে দেয়। আপনাদের স্ট্রিক্ট থাকতে হবে, এই ব্যাপারেও চলে আসে কিছুটা প্যারেন্টিং স্টাইল। বাচ্চা ভীষণ চিৎকার করছে, মা বললেন না তুমি চেয়ারে বসো, আচ্ছা 5 গুনবো তারপর তোমাকে টিভি দেবো। বাবা চলে এলেন,
আরে চালিয়েই দাও না, তো এতক্ষণ ধরে চিৎকার করছে, কান্না করছে, টিভি চলেও গেল। বাচ্চা কিন্তু পরের বার আপনার থেকেও বাবার কাছে কি বায়নাটা বেশি করবে, কারণ জানে বাবা ব্যাপারটা শোনেনি। সেক্ষেত্রে আপনাদেরও ফিক্স থাকতে হবে ডিসিপ্লিনারি গ্রাউন্ডে। যদি মা মনে করেন আমি 5 কাউন্ট করার পরই টিভি চালাবো এবং সেটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমার বাচ্চার জন্য, তাহলে কিন্তু সেটাই আপনাদের মেনটেন করতে হবে বাড়ির সকল ফ্যামিলি মেম্বারকে। যদি মনে হয় আমি ফ্যামিলি মেনটেন করতে পারছি না, তাহলে আমি বলে দেবো আমি তো জানি না বাবা, দেখ না মা কি বলছে, দেখ না মার কথা শুনে নে, তাহলেই টিভি দেখতে পাবি। সহজ এন্ড সিম্পল। আমি হেল্প করতে না পারলে আমি সেটার মধ্যে ইন্টারফেয়ারও করবো না। আমি বাধা দিয়ে বলবো না যে ঠিক আছে চালিয়ে দিচ্ছি, পরের বার থেকে কিন্তু আর দেবো না। একবার চালিয়ে দেওয়া মানেই বাচ্চা বুঝে গেল এটা হতেই পারে বাড়িতে। নেক্সট স্লাইড। আচ্ছা, আর একটা ভীষণ কমন এবং ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে সোশ্যাল স্টোরিজ বা ন্যারেটিভস এর মাধ্যমে বাচ্চাকে বোঝানো। এই কোভিড সিচুয়েশনের সময় অনেক কিছু নতুন নতুন হচ্ছে যেটা জানি না আমরা। যদি আপনি সোশ্যাল স্টোরি বা ন্যারেটিভের মাধ্যমে কিছু বোঝাতে পারেন বাচ্চাকে কি হচ্ছে আশেপাশে, তাহলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি রিলেট করতে পারে। তাই স্ক্রিপ্ট ইউজ টু এক্সপ্লেন রুল অফ সোশ্যাল সিচুয়েশন বাই হাইলাইটিং রেলেভেন্ট কিউজ অ্যান্ড ডিফাইনিং অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস। এখানে একটা ছবি দেওয়া আছে যেখানে হচ্ছে বলেছে when I get angry I sometimes hit mother, this makes mother sad, when I feel like hitting I need to stop, I will hold my hand, I will take 5 big breaths, this helps me to stay calm, mother is happy when I am calm। এটা দেখুন একটা নেগেটিভ বিহেভিয়ারই কিন্তু বলেছে। এইটা কি সুন্দরভাবে একটা সোশ্যাল স্টোরিজ এর মাধ্যমে বাচ্চাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই বিহেভিয়ার গুলো করাটা খারাপ এবং এর ফলে কি কনসিকুয়েন্সেস হচ্ছে এবং তুমি কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারবে সেটাকে কন্ট্রোল করা। দুটো সাইট দেওয়া আছে socialstories.com আর autismspeaks.org। এখানে আপনারা সার্চ করলেও বিভিন্ন রকম সোশ্যাল ন্যারেটিভস এরও হেল্প পেতে পারবেন বাচ্চাকে বোঝানোর জন্য। আচ্ছা, নেক্সট স্লাইডে ভিজুয়াল কিউ নিয়েই বলেছি আমি, সেটা অনেকটাই এক্সপ্লেন করেছি। আমার মনে হয় তার পরের স্লাইডে চলে যাই, কোভিড-19 অ্যান্ড ভিজুয়াল এড। এখানে না একটা এক্সাম্পল দেওয়া আছে হ্যান্ড ওয়াশিং নিয়ে। যেহেতু আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে ভিজুয়াল মেমোরি যেহেতু তাদের ভালো, সেইভাবে বোঝানোর এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানোর। তো আপনারা যদি আপনাদের বেসিনের সামনে বা ওয়াশরুমের সামনে এরকম কোনো ছবি পেয়ে সেটাকে স্টিক করে রাখেন, হ্যান্ড ওয়াশ কিভাবে করব পরপর পরপর স্টেপ দেওয়া আছে। প্রথমে সে কলটা খুলছে, তারপরে সোপ নিচ্ছে, হাত ধুচ্ছে, তারপরে জলটা অফ করলো, টাওয়াল দিয়ে হাতটা মুছছে। ইচ অ্যান্ড এভরি স্টেপ বলা আছে কিভাবে হ্যান্ড ওয়াশ করব ইন অর্ডার টু সেভ মাই ওন সেলফ ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম। এরকম ভাবেই আমরা মাস্ক কিভাবে পরবো তার সোশ্যাল স্টোরিজ বা পিক্টোরিয়াল ফরম্যাট আছে। একটা দেখানো হয়ে গেলে কিভাবে আমরা ডিস্টেন্স মেনটেন করতে পারি। যদিও আমার মনে হয় যেহেতু বাচ্চারা এখন খুব কম বাড়ি থেকে বেরোচ্ছে, তো ডিস্টেন্স মেনটেন করাটা যদি না শেখানো যায় ততটাই ভালো। কারণ যদি এটা পরবর্তীকালে সেটাও বেশি শিখে যায়, তখন যদি ডিস্টেন্স মেনটেন করতে চায় তো সেটা আবার অসুবিধা হতে পারে। আমি এরকম কিছু পাইনি, কিন্তু আমি যদি মনে করি যদি ফিউচারের কথা ভেবে, কিন্তু মাস্ক পরাটা আর অবশ্যই হ্যান্ড ওয়াশ করাটা এটা আমাদের বড়দের জন্য ভীষণ ভীষণ জরুরি। সেই জন্য বাচ্চাকে যদি আমি পিক্টোরিয়াল ফরম্যাটে শেখাতে পারি, বা ধরুন আপনি বাড়ি থেকে বেরোবেন, সেই গেটের সামনে কিভাবে মাস্ক পরবো সেটা যদি পিক্টোরিয়াল ফরম্যাট থাকে এবং ইচ স্টেপ বাই স্টেপ বাচ্চাকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি প্রথমে মাস্কটা নাও, দেখো প্রথম পিকচারের সাথে মিল হলো। এইভাবে ওরাও রিলেট করতে পারবে এই ডিফিকাল্ট সিচুয়েশনে কি এক্সপেক্ট করা হচ্ছে আমার থেকে। তো কোভিড সিচুয়েশন মেইনলি যেটা এতক্ষণ ধরে হাইলাইট হয়েওছে, ধরুন আমি পুরো ব্যাপারটা বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে বললাম। কোভিড সিচুয়েশন এর মধ্যে কিভাবে জরুরি, কারণ এখানে বাচ্চারা সবসময় বাড়িতে, তারা বেরোতে পারছে না। কমেন্টে করছে এটা তো খুব নেগেটিভ সাইড, কারণ এখানে অনেক বাচ্চা আছে এমন যাদের অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছিল জাস্ট বিকজ অফ দিস সিনারিও বা এই ইনসিডেন্টের জন্য। তারা সোশ্যাল যে আইসোলেশনটা অলরেডি তারা ফেস করেছিল সেটা আবার তার মধ্যেই ঢুকে গেল, সোশ্যালাইজেশনটাই অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তা বলে তো আমরা চেয়েও তাকে বাইরে বার করতে পারবো না, কারণ সেটা অনেক রিস্ক হয়ে যাবে। আর যেভাবে কাউন্ট আমাদের দিনকে দিন বাড়ছে, সেখান থেকে আমাদের বাচ্চা সেফ এবং সিকিউর থাকুক সেটাই আমাদের প্রাইমারি গোল হবে। কিন্তু যদি কোভিড সিচুয়েশনটা যদি নেগেটিভ না ধরে পজিটিভ ভাবি,
আদৌ কি কিছু পজিটিভ হয়েছে? আমি মনে করি হয়েছে। যদি আমরা ভাবতে পারি ওই গ্লাস হাফ ফিলের মতো, কেউ মনে করবে যে গ্লাসটা অর্ধেক জল নেই, আর কেউ মনে করবেন গ্লাসটা অর্ধেক জল তো আছে। যদি কোভিড সিচুয়েশনটাকে এইভাবে ধরা যায়, এই সময়ে যেখানে অনেক প্যারেন্টসই দুজনই বাচ্চাকে সময় দিতে পারছেন, অন্য সময় পারেন না, অনেক ক্ষেত্রে আমরা কোনো একজন প্যারেন্টের হেল্প পাচ্ছি যেটা আদারওয়াইজ সময়ে আমরা পাইনি। সেক্ষেত্রে যদি আমরা কোনো স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর দিই বাচ্চার ক্ষেত্রে, যেটা বাচ্চাদের মনোটনিটাকেও ব্রেক করবে, এবং যে জিনিসটা ধরুন নর্মাল আবার সিচুয়েশন শুরু হলে, স্কুল খুলে গেলে আপনারা আর সময় পাবেন না সেগুলো শেখানো, যেগুলো ধরুন বাচ্চারা চায় কিন্তু জেনারেলি আপনারা করতে দেন না। ধরুন প্রচুর জল খাটতে পছন্দ করে, এমন একটা দিন হলো যেখানে বাবা মা দুজনেই থাকলেন, একটা টাব নিলাম, ওখানে জল ভরলাম, ওর মধ্যে কোনো কালার ঢেলে নিলাম, তারপর সেটাকে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। আমি আমার বাচ্চাকে বলছিলাম, তোমার তো খুব জল ভালো লাগে, চলো আজকে আমরা ওয়াটার প্লে করি। ওকে ওর মধ্যে এঙ্গেজ করলাম, ওর মধ্যেও হাত ঘোরালাম। অনেক বাচ্চাদের হ্যান্ড ফ্ল্যাপিং থাকে, হ্যান্ড রিংলিং থাকে। এটাও যদি আমি জলের মধ্যে হাতটা ঘোরাই, ও মজাও পাবে জলটা নিয়ে খেলতে, আর ওই সময় ওই স্টেরিওটাইপিক্যাল বিহেভিয়ার থেকেও কিন্তু আমি ওকে বারণ করতে পারছি। আমি ওকে বোতাম লাগানো শেখাতে পারি জামার। এবার সেটা মনে হতে পারে যে এটা কি এখন জরুরি? সব কাজে জরুরি, সব কাজই দরকার। অনেক সময় মনে হয় যে বাচ্চাকে স্পিচ আসুক তারপর এগুলো শেখাবো, বাচ্চারাকে একটু হাইপার অ্যাক্টিভিটি করুক তারপর এরকম শেখাবো। সব থেকে বড় মিথ হচ্ছে এইটা, সব থেকে ভুল ধারণা হচ্ছে এইটা। কোনোটার জন্য কোনোটা কিন্তু থেমে থাকে না। আপনারা যদি 3টে থেরাপি করেন বা একটা থেরাপি করেন, দেখবেন সবগুলো একটার সাথে কিন্তু ইন্টিগ্রেটেড। এর সাথে বি, বি এর সাথে সি যুক্ত। যদি এ ঠিক মতো কাজ করতে পারে তাহলে বিও পারবে অল্প বিস্তর, সিও পারবে। কোনোটার জন্য কোনোটা কিন্তু থেমে থাকে না। আগেও মা বলুক তারপর বোতাম লাগানো শেখাবো, জরুরি নয়। সেলফ হেল্প স্কিলগুলো ডেভেলপমেন্টের জরুরি আছে, সব বাচ্চারই জরুরি আছে। আমরা তো এখন অনেক নিউরোটিপিক্যাল বাচ্চাদেরও বলি যে অনেকেরই সিঙ্গেল চাইল্ড হয়, সব মা বাবা করিয়ে দেন। কেন? কেন ও শিখবে না? এখন তো সব বাচ্চাদেরা খুব অ্যাম্বিশিয়াস হয়, যখন ওরা বড় হয়ে বাইরে কোথাও পড়তে চলে যাবে, হোস্টেল লাইফে যাবে, তখন কি হঠাৎ করে মনে হবে ক্লাস 10-এ ওকে শিখিয়ে দেবো আর সব পারবে? এটা একটা প্রসেস, এটা ছোটবেলা থেকে করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদেরও এই স্কিল ডেভেলপমেন্টের কাজও কিন্তু বাচ্চাদের অল্প অল্প করে শেখাতে হবে। যদি যে যে জিনিসগুলো ওরা পারছে সেগুলোকে আরো এনকারেজ করা, সেটাকে আরো ফাইন টিউনিং করা, যেগুলো ওরা জানে না, যেগুলো ওরা পারছে না, সেগুলোকে আস্তে আস্তে ম্যানেজ করা বা সেগুলোকে আস্তে আস্তে প্ল্যানের মধ্যে আনা। যদি মনে হয় আমি বুঝতে পারছি না কি জিনিস শেখাবো বা কোনটা ওর জন্য জরুরি, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়া। তারা আপনাদের নিশ্চয়ই গাইড করে দেবে যে কোন জায়গাগুলো থেকে আমরা বাচ্চাকে আরো নতুন ভাবে শেখাতে পারি। তো কোভিড সিচুয়েশনের মধ্যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট হচ্ছে, বিহেভিয়ার প্রবলেম দেখা দিচ্ছে, সেটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। তার মানে সারাদিন তাকে পড়াশোনার মধ্যে রাখা নয়, তার মানে তাকে বিরক্ত হলে টিভি চালিয়ে দেওয়া নয়। আপনাদেরও একটা রুটিন সেট করতে হবে এইভাবে, কিভাবে আমি আমার বাচ্চাকে এঙ্গেজ রাখতে পারি বিভিন্ন পজিটিভ জিনিসের মধ্যে। যত সে পজিটিভ নতুন নতুন জিনিসের মধ্যে এঙ্গেজ থাকবে, তত কিন্তু বিহেভিয়ার প্রবলেমগুলো আপনা আপনিই কম হবে। সেই জায়গাগুলো অনেক বেশি কিন্তু হেল্পও হবে আপনাদের পক্ষেও পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে। এছাড়াও কোভিড সিচুয়েশনের জন্য যেটা হয়, অনেক সময় প্যারেন্ট নিজে খুব স্ট্রেসে পড়ে যান, প্যারেন্টাল স্ট্রেস বেশি হয়। সেক্ষেত্রে দরকার পড়লে আপনাদের নিজেদেরও কাউন্সিলিং হতে পারে, নিজেদের স্বার্থে নয়, বাচ্চাদের স্বার্থে, যাতে বাচ্চারা খুব ভালোভাবে ম্যানেজ হয়, যাতে আপনারা আরেকটু মন দিয়ে বাচ্চার পেছনে পরিশ্রম করতে পারেন। কারণ আমাদের সমস্ত পরিশ্রম, আমাদের সমস্ত লড়াই তো বাচ্চাকে আরো ইমপ্রুভ করানো। তাতে যদি আমি ভালো না থাকি তাহলে কিন্তু আমার বাচ্চা ইমপ্রুভ হবে না। তাই আমি জানি কথাটা ভীষণ অসম্ভব লাগবে কয়েকজনের কাছে, তবুও চেষ্টা আমরা করব নিজের জন্য 15 মিনিট হলেও সময় বার করুন, ভীষণ জরুরি। সেলফ রিল্যাক্সেশন ইজ দ্য বেস্ট রিল্যাক্সেশন। যদি মনে হয় যে কি করব, গান শুনুন, বই পড়ুন, সিনেমা দেখুন, টিভি দেখুন, যা ইচ্ছা আপনি করুন, যেটা আপনার ভালো লাগে, আপনার নিজের জন্য সেটা খুব অ্যাপ্লিকেবল মনে হয়। 15 মিনিট কোনো কোনো বাচ্চার মায়েদের পক্ষে মনে হতে পারে বা বাবার পক্ষে মনে হতে পারে যে অনেক, 15 মিনিট এত সময় কোত্থেকে পাবো বাচ্চাকে, আমার বাচ্চা তো খুব ছোট। যদি আপনি চান, যদি আপনি পারেন, তাহলে ঠিক সময়টা বেরিয়ে আসবে।
নিজে যতই ভালো থাকবেন, নিজেকে টেক কেয়ার করতে পারবেন মেন্টালি এবং ফিজিক্যালি, ততই দেখবেন বিহেভিয়ার প্রবলেম হলেও আপনার অত টেনশন আর হয় না। বিহেভিয়ার প্রবলেম হলেও আপনার মাথায় প্রচুর আইডিয়া চলে আসে রেভিনিউ খোঁজার, যে কিভাবে এগুলোকে ঠিক করব। তবুও আমি খুবই নতুন এই ফিল্ডে, আমি মাত্র 6-7 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি। আমিও নিজেও শিখছি এবং আপনারা প্যারেন্টসরা আমাকে প্রচুর শেখান এভরিডে। আমি ভাবি আরে হ্যাঁ এভাবে তো ভাবা যেত, সেখান থেকে পড়াশোনা করা, সেখান থেকে আরো মোর সায়েন্টিফিক ওয়েতে আপনাদের কাছে জিনিসগুলো তুলে ধরা। তো সেক্ষেত্রে যত আপনারা হ্যাপি হবেন, বুঝতে পারবেন, যাবেন, তত সহজ হবে এই কঠিন পরিস্থিতি থেকে বাচ্চাদের কিন্তু বের করে আনা। আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, সেটাই আশা করি 1 ঘন্টা পেরিয়ে গেল। যদি আপনাদের এবার কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে কাটাই। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর বললেন। এত সুন্দর করে বললেন যে প্রত্যেকটা বিহেভিয়ার কে আলাদা 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 করে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তবে আমরা এখন একটুখানি নিজেদের ভিতরে একটু আলোচনা করি, তারপরে একটুখানি প্রশ্ন নেবো। আমি যেটা পার্সোনালি খুব ফিল করেছি, আমরা কোভিড সিচুয়েশনে সবসময় ড্রব্যাকসটাই দেখছি, কিন্তু এই কোভিড সিচুয়েশনের ভিতরে যে একটা আশীর্বাদের যে জায়গা আছে, সেই জায়গাটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। যেরকম ধরুন আগে এই বাচ্চাদেরকে মানে প্যারেন্টসরা হয়তো এরকম ভাবতো যে স্পেশাল স্কুলে দিয়ে দেব বা ওইখানে গিয়ে ম্যানেজ হবে, কিন্তু এই সিচুয়েশনে কিন্তু বাবা মা ঘরের পরিবারের সমস্ত লোকের সান্নিধ্য তারা পাচ্ছে এবং তারা নিজেরাও বুঝতে পারছে যে আমার বাচ্চা এরকম বিহেভ করলে আমি ঠিক এই বিহেভটা করলে আমার বাচ্চাকে আমি কন্ট্রোল করতে পারবো। মানে তুলনামূলক যদি আমি দেখি তো প্যারেন্টস কিন্তু বাচ্চাদের কাছ থেকে বেশি কানেক্টেড থাকছে কোভিড সিচুয়েশনে, যার ফলে প্যারেন্টও কিন্তু বেশি ট্রেন্ড হচ্ছে যে নিজের বাচ্চাকে নিজেই কিভাবে আমরা সামলাবো। এই একটা খুব আমি খুব নোটিস দেখছি, খুব ভালো দিক আমার চোখে পড়ছে, যেটা আমি খুব ফিল করি যে বাবা মা দুজনেই ইনভলভ। মানে আমি অনলাইন থেরাপির ক্ষেত্রেও দেখেছি যে অনেক সময় বাবা মা দুজনেই ইনভলভ, পুরো পরিবার ইনভলভ হয়ে যাচ্ছে। আগে কি হতো, আগে ক্লিনিকে আসতো, মা এলো, কথা বললাম, চলে গেল, একটা ব্যাপার, কিন্তু একটা এখন দেখছি একটা গোটা পরিবার একটা জায়গায় আর এক জায়গায় এরকম আমরা রয়েছি। তো সেইটা একটা খুব গুড সাইন আমি মনে করি যে কোভিড এর আশীর্বাদ। আর দ্বিতীয়ত আমি দেখছি যে যতটা আমি ভেবেছিলাম যে এই বাচ্চারা ডিস্ট্রেস হয়ে যাবে, বিহেভিয়ার প্রবলেম হয়ে যাবে, তুলনামূলক কিন্তু ওরা অতটা বিহেভিয়ার প্রবলেম করছে না, বরঞ্চ আমরাই বেশি অ্যাংজাইটিতে ভুগছি বড়রা তুলনামূলক। বাচ্চারা যতদূর সম্ভব ঠিক আছে অ্যাডজাস্ট করে নিচ্ছে এই জায়গাগুলো, কোনো ক্ষেত্রে বাইরে যেতে বায়না করছে বা ইয়ে করতে যাচ্ছে, কিন্তু অনেক সময় আমরা নিজেরা আমাদের অ্যাংজাইটির কারণে বাড়িতে ঝামেলা করছি বা রাগ দেখাচ্ছি, সেইগুলোর হয়তো কোনো না কোনো একটা ইম্প্যাক্ট ওদের উপরে গিয়ে পড়ছে। তো ম্যাডাম যদি এই জায়গাটাকে একটু আপনি বলেন, আমি যেটা বললাম। আপনি শুনতে পেয়েছেন? মাইকটা মিউট হয়ে গেছে। মাইকটা মিউট হয়ে গেছে। আমার কথা ম্যাডাম হ্যাঁ, শোনা ম্যাডাম আপনার মাইকটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, আপনার লাস্টের দিকে কথাগুলো একটু আমি শুনতে পাইনি, আপনি আরেকবার জাস্ট বলবেন? আমি লাস্টে এটাই বলছিলাম যে অনেক সময় কি হয় যে আমরা বাবা মারা যারা অ্যাংজাইটি লেভেলটা খুব হাই থেকে যাচ্ছে, অথচ বাচ্চা ঠিক আছে এই ডিউ টু লকডাউন বা সিচুয়েশনের জন্য, সেইটার একটা প্রভাব কিন্তু আমরা যতই নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করছি বা চিল্লে দিলাম বা আমরা কন্ট্রোল করতে পারছি, তো সেটার একটা প্রভাব কিন্তু পড়ছে আমার মনে হয়। তুলনামূলক বাচ্চার জায়গাটা থেকে আমাদের বোধহয় বেশি নিজেকে চেঞ্জেস করা খুব জরুরি। একদম, এই জায়গাটা তো একটা বিশাল আলোচনা সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকটা মানুষ আমার মনে হয় যে নিজেকে একবার চেক করা উচিত, কারণ আমরা বড়রাও কি খুব ভালো আছি? কোনো স্ট্রেস নেই বা এই কোভিড কি আমাদের ওপর কোনো এফেক্ট ফেলেনি? নিশ্চয়ই। আমরা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবেও তো ঠিক ভালো নেই, কারণ এই পুরো ইনসিডেন্টের টাইমটাতে আমাদের পক্ষে ভীষণ আনসার্টেনটি, কি হবে আমাদের প্রফেশনাল লাইফে বলুন, ফ্যামিলি লাইফে বলুন, অনেক প্রবলেম আছে। আপনার পাশের বাড়িতে যারা থাকেন তার সাথে একদিন কথা বলে দেখুন, তারাও ইকুয়ালি বিরক্ত, কবে যাবে এই কোভিড, বাবা আর ভালো লাগছে না। তো আমরা বড়রাই যতটা স্ট্রেসে আছি, তার মানে ভাবতে পারা যায় যে বাচ্চারা কি অসুবিধা হতে পারে তাদের। আমি নিয়মিত
তারাও তো বারবার মাঝে মাঝে বলে যে আর ভালো লাগছে না, কবে বেরোবো, কবে বাইরে যাব। তো অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি ভাবি, যদি নন ভার্বাল হয়, তারা কতটা ডিস্ট্রেসে আছে, যারা কতটা কষ্টে আছে, যে এই সিচুয়েশনটা তাদের জন্য অসহ্য লাগছে। ফ্যামিলিয়াল গ্রাউন্ড বা ইন্ডিভিজুয়াল হোম এনভায়রনমেন্ট অবশ্যই যে কোনো ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি। যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে, অটিজম হোক কি না হোক, বা আমার বাড়ির এনভায়রনমেন্ট যদি কনজেনিয়াল না হয়, যদি আমার বাড়ির পরিবেশ একটা বাচ্চা রেয়ারিং আপের জন্য সুবিধাজনক না হয়, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী বাচ্চার মধ্যে কোনো না কোনো সমস্যা আসবে। এটা কিন্তু আমি মনে করি একটা সাইকোলজিক্যালি অটিজমের সাথে কোনো রিলেটেড নেই। এবার অটিজম বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, ওদের অ্যাংজাইটি লেভেলটা একটু হাই থাকে। আর ম্যাডাম ওই নন ভার্বাল যদি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওই যে নন ভার্বালে যেখানে জায়গা মানে ভার্বাল নন ভার্বাল এগুলোকে যদি আমি আলাদা করে দিই, ধরুন যে বাচ্চাটা কথা বলতে পারছে এখন বা এরকম একটা জায়গায় পৌঁছে গেছে যে সোশ্যাল স্টোরি ওইগুলো তারা কগনিটিভলি ওইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে বা বুঝতে পারছে, কিন্তু অনেক বাচ্চা এখনো ভার্বালি কমিউনিকেট করতে পারছে না, হয়তো বিহেভিয়ারালি কমিউনিকেট করছে বা জেস্টারলি সেটাকে এক্সপ্রেস করছে, কিন্তু সোশ্যাল স্টোরির জায়গাগুলোতে নেই। তো ওদের জন্য আলাদা কোনো গাইড বা সাজেশন নন আছে? ভার্বাল বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, যেটা আর কি বললেন, বয়সটা একটা ম্যাটার করে, যে কোন বয়সে বাচ্চাটা আছে এবং তার কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার যদি আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কথা ভাবি, তো নর্মালি আমি প্রথমে যেটা বলি, আপনারা পিক্টোরিয়াল ফরম্যাটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। অনেক সময় ইউটিউবেও এখন কিছু কিছু ভিডিও অ্যাভেলেবেল হয়েছে যেখানে কোভিড সিচুয়েশনটা অ্যানিমেটেড ফর্মে বোঝাচ্ছে। বাচ্চারা কিন্তু ধরুন ইউটিউব দেখে, সেখানে কোনটা মনস্টার বা কোনটা নেগেটিভ বা কোনো জায়েন্ট সেটা বোঝে কিন্তু। তো সেক্ষেত্রে ওই কোভিডটাকে এখন আমি একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, একদম রেড মুখ করে রিপ্রেজেন্ট করেছে। তো এইভাবে যদি বাচ্চাকে বোঝাতে যাও, সোশ্যাল স্টোরিজে কি অনেক সময় অ্যাটেনশনের ব্যাপার থাকে, বাচ্চাকে তো বসতে হবে এটা শোনার জন্য। যদি পিক্টোরিয়াল ফরম্যাটে কোনো সময় অসুবিধা হয়, যদি ভিডিও মারফতও আপনি এরকম কিছু খুঁজে পান, তো সেখানে কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে, এক্সপ্লেন করতে হবে সিচুয়েশনটা কি হচ্ছে এবং কেন সে যেতে পারছে না বাইরে। এটাও আমি খুব দেখেছি যে বাচ্চারা কি করছে বলুন তো, বাবা বাইরে যাচ্ছে বা অন্যরা বাইরে যাচ্ছে, আমি যেতে পারছি না। এটাও কিন্তু খুব এফেক্ট করছে। আমি বাচ্চাকে শেখাচ্ছি যে এখন কেউ বাইরে যায় না, এখন কিন্তু বাড়িতেই থাকতে হয়, কিন্তু বাবা সকালবেলা দিব্যি অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছেন মাস্ক পরে, সেটাও কিন্তু আলাদা ইমপ্লিকেশন হয়। তো সেখানেও কিন্তু আমাকে বাচ্চাকে আলাদা রকম ভাবে বোঝাতে হবে। সেখানে বাবা যদি এসে সে ব্যাপারটা বোঝান, যিনি বাইরে যান, যে কেন আমি বাইরে যাচ্ছি সোশ্যাল স্টোরিজ এর মাধ্যমে, কেন যেতে হচ্ছে এবং কেন তুমি যেতে পারবে না, সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ হয়। কখনো যদি সম্ভব হয়, আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে যদি আপনাদের টিভি স্ক্রিনে সেটা দেখাতে পারেন, ছোট মোবাইলে না হয়ে, তাহলেও এই ভিজুয়াল স্টিমুলাস জায়গাটা যেহেতু খুব ওয়াইড হয়ে যায়, সেখানেও বাচ্চাদের সাথে রিলেট করানো খুব সুবিধা হয়। প্রত্যেকটা সিনে স্টপ করিয়ে দেবেন, পজ করিয়ে দিয়ে, দেখেছো এটা করোনা ভাইরাস, আবার চালালেন, করোনা ভাইরাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই দেখো আর একটা লোক দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে মাস্ক খুলছে, দেখছো করোনা ভাইরাস ঢুকে গেল, ওই দেখো আর একটা মা আসছে বেবিকে নিয়ে, তারা সবাই মুখে মাস্ক, করোনা ভাইরাস টানছে, বেরোতে পারছে না, এই জন্য বেবিরা তো বাড়িতে থাকে। আপনাদের এক্সপ্রেশনটাও কিন্তু এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেখানে আপনারা বোঝাচ্ছেন বাচ্চাকে কিভাবে মানে জায়গাটা হচ্ছে এবং কিভাবে আমি নিজেকে সাবধান রাখতে পারবো। এবার এই যে বোঝানোর মারফতটা কেউ একদিনে বুঝবে, কেউ 10 দিনে বুঝবে, এটাই কিন্তু, এটার কোনো কিন্তু বিকল্প নেই। আর কখনোই ভাববেন না যে ওকে না বোঝাবো না, বা ও কি বুঝবে, অতটা কি জানে, ভাইরাস কি সেটাই তো জানে না, সেরকম নয়। নেগেটিভ পজিটিভ সেরকম ভাবে কেন যাব না বা কেন যেতে পারছি না সেইভাবে বাচ্চাকে যদি বোঝানো যায়, সেটা কিন্তু ওর জন্য খুব এফেক্টিভ হবে। আমি এরকম অনেক বাচ্চাকে বলেছি যে মানে প্যারেন্টকে বলেছি, আপনি এটাই একটা টাস্ক রাখবেন প্রত্যেকদিন, যে 10 মিনিট করে ভিডিওটা দেখে ওকে এক্সপ্লেন করবেন। হতে পারে সে বাচ্চাটা সিভিয়ার লেভেলে রয়েছে বা তার আইকিউ সমস্যা রয়েছে, তো সে তো আর ধরুন 2 দিন বা 3 দিনে বুঝলো না, কিন্তু রোজ একই জিনিস এক্সপ্লেনেশন করতে করতে আমি এরকম প্রচুর বাচ্চা পেয়েছি তারা বুঝেছে এবং কোঅপারেট করছে। তার মানে কিন্তু আবার এই এক ব্যাপার, তার মানে এটা নয় যে তার বিহেভিয়ার প্রবলেম চলে গেল, তা নয়। প্রত্যেকটা জিনিসেই আমার মনে হয় আমাদের একটা হার্ডেল থাকতে পারে বা আমাদের একটা স্ট্রাগল আছে, সেটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস করতেই লাগবে, ফাংশনাল বিহেভিয়ার অ্যানালিসিস করতেই লাগবে, সেটা থেকে রেহাই পাওয়া যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি শমিকা দির কাছে চলে যাব, আপনি যদি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এগুলো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে ব্যাপারগুলো তুলে ধরলেন আমাদের সামনে।
আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছিল, কিছু প্যারেন্টস আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। তো একজন প্যারেন্টের প্রশ্ন হচ্ছে, বাচ্চাটির ছেলে 4 বছর বয়স, তার সমস্যা হচ্ছে যে মানে প্রাইভেট পার্টসে তাকে হাত দিতেই হবে, এবং সেটা যদি ভেজা জিনিস হয়, তার ছাদে গেছে ধুলোবালি ঘাটছে, সেটাও তাকে সেটা ছোঁয়াতে হবে সেখানে। তো এই ব্যাপারটা কন্ট্রোল করতে পারছে না। এটা কিভাবে তার মা কন্ট্রোল করবে আর কি, মা বা বাবা? কারণ জিনিসটা এখন বাইরের লোকের সামনে গেলে বাজে দেখাবে। হুম হুম মানে জিনিসটা নিয়ে কিন্তু বেশিক্ষণের ব্যাপার নয়, মানে একটুখানি তাকে টাচ করতে হবে, এটাকে অভ্যেসে পরিণত করে ফেলছে। ঠিক। হুম। আমি প্রশ্ন করেছেন, প্রথমে তাকে ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেক্সুয়াল বিহেভিয়ার সেই জায়গাটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন। অনেকে হাইপার সেক্সুয়াল হয়ে যান বা হাইপোসেক্সুয়াল হয়ে যান, সেই বাচ্চাদের নিয়েও সমস্যা দেখতে পাওয়া যায়। তো জেনারেলি যেটা হয়, যেটা আমি নর্মালি সেশনে জিজ্ঞাসা করি, যে কবে থেকে সূত্রপাত, অ্যান্টিসিডেন্ট খোঁজা, আবার কেন হঠাৎ করে শুরু করলো, দিব্যি তো ঠিক ছিল, আগে তো করতো না, কেন শুরু হয়েছে। আমি আমার নিজের একটা বাচ্চার এক্সাম্পল দিয়ে বলতে পারি যে কোনো ফিজিক্যাল প্রবলেম আছে কিনা সেটাকে প্রথমে দেখতে হবে। কোনো ইচিং হয় কিনা, গরমকালে অনেক বেশি ধরুন ঘাম হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে চেক করা, সেই জায়গাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ওয়াশ হয় কিনা ঠিকঠাক ভাবে, সেই জিনিসটা দেখা। যদি কোনো ফিজিক্যাল ডোমেন না থাকে, কোনো সবকিছু ঠিক নয়, সেকেন্ড প্রবলেম হয় কোনো সেন্সারি ইস্যু হচ্ছে কিনা। জেনারেলি এটা অনেকেই ভাবেন যে এটা একটা বিহেভিয়ার প্রবলেম, হ্যাঁ হতে পারে, কিন্তু সেন্সারি ইস্যু এর মধ্যে কিন্তু যুক্ত রয়েছে। কারণ যদি সে হাত দেয়, টাচ করে, রাব করে, এবং সেখান থেকে যদি একটা মনে হয় যে এটা আমি বাইরেও করতে পারি, বাচ্চার লেভেল অনুযায়ীও কিন্তু কিছুটা ডিপেন্ড হয়। কারণ যদি সে সিভিয়ার বাচ্চা হয়, তাহলে তার সেন্সারি ইস্যু জেনারেলি আমরা দেখি যে থাকে, সেটা ওয়ান অফ দ্য সেন্সারি প্রবলেমও এটা হতে পারে। যদি বিহেভিয়ার প্রবলেম, যদি আমি ধরি প্রথম দুটোই নেই, বিহেভিয়ার প্রবলেমই রয়েছে, তো বিহেভিয়ার প্রবলেম হিসাবেই অ্যান্টিসিডেন্ট গুলোকে আইডেন্টিফাই করা এবং ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করি। সেটা কি? যখন সে হাত দিচ্ছে না, তখন সেটাকে আমরা হাইলাইট করে মোটিভেট করি। বা তুমি ভীষণ ভালো, তুমি তো আর প্যান্টের মধ্যে হাত দাওনি, তুমি দাওনি, এই নাও তুমি একটু চিপস খাও। এটা একটা ইন্টারভেলে আপনাকে করতে হবে। এটা আপনাকে ম্যাম, আর একটা জিনিস আমি বলতে চাই, তার মা বলছিলেন যে সে যখন জিন্সের প্যান্ট পরছে, টাইট ফিটিং কোনো ড্রেস পরছে, তখন কিন্তু জিনিসটা করছে না, কিন্তু বাড়িতে যখন কমফোর্টেবল ঢিলা ঢালা প্যান্ট পরছে, তখন ব্যাপারটা বেশি করছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি হয়, আমি যদি ধরেই নিই বিহেভিয়ার প্রবলেম, তাহলে আপনি চেষ্টা করতে পারেন বাড়িতে ওকে কোনো আন্ডার প্যান্ট পরানো। 4 বছর জানি খুবই ছোট, যদি ওই জায়গাটা প্রোটেক্টেড থাকে বা কোনোভাবে সেফ থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ও সেখানে হাত দেওয়ার প্রবণতা আসবে না। যদি সেটা বিহেভিয়ার প্রবলেম হয়, তাহলে সেটাকে যদি আমি ওই একই ব্যাপার যদি বারবার বারণ করি, হাত দেবে না, হাত দেবে না, তার মানে বেশি করে হাত দেবে। তো সেক্ষেত্রে যদি আপনি পাজামা টাইপের কিছু জিনিস পরাতে পারেন, যেটা বাঁধা থাকবে, ও খুলতে পারবে না, তাহলেও কিন্তু বিহেভিয়ার প্রবলেম গুলো চলে যায়। খুব কমন এক্সাম্পল থাম সাকিং এর সময় যেটা হয়, যখন আমি থাম সাক করছে, সরাচ্ছি, তখনই কিন্তু সে বেশি করছে। তো সেক্ষেত্রে আমরা কি অ্যাভার্সিভ স্টিমুলি ইউজ করি, মানে এখানে তিতো লাগিয়ে রাখলাম বা কিছু ঝাল লাগিয়ে রাখলাম, যখনই সে মুখে দিচ্ছে তখনই একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে ওর, বা নেগেটিভ ইমপ্রেশন হচ্ছে, অটোমেটিক্যালি সেই অভ্যাসগুলো কিন্তু চলে যায়। এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি নিজেও পেশেন্টদের এইভাবেই সাজেশন দিয়েছি এবং ওনারা আমাকে পজিটিভ ফিডব্যাকই দিয়েছেন। তো আপনি এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। তবুও ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং সেন্সারি ইস্যুটা অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, আমাদের স্ক্রিনে কিছু প্রশ্ন এসছে, একটু দেখে নি প্রশ্নগুলো। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে আমার ছেলে আবির, বয়স 6 বছর, ও মুখে জল নিয়ে ফেলে, এটা ওর খেলা, বিছানা বালিশ সর্বত্র ফেলে, না শব্দটি না বলে কিভাবে ম্যানেজ করব? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, মানে একদম এই যেরকম আমরা আলোচনা করলাম তার সঙ্গে একদম উপযুক্ত। মুখে জল নিচ্ছে, জল নিয়ে ফেলে দিচ্ছে, তো তো সেক্ষেত্রে আমরা ওকে চাইবো কি যে ও জলটা না ফেলুক। তো সেক্ষেত্রে যখনই আপনি দেখছেন ওর মুখে জল আছে, দেখি তো আবি তুমি কি সুন্দর জলটা গিলে নিতে পারো, রেডি, আমি 3 গুনবো, 1, এই তো কি সুন্দর জলটা গিলে নিলে, ভেরি গুড, ওয়েল ডান। এইভাবে কিন্তু আমি ওকে জল ফেলো না বলেও কিন্তু করে নিতে পারি। এখানে আবার একটা ব্যাপার চলে আসে, অ্যাংজাইটি। যদি আপনারা মনে করেন আরে আরে জল ফেলে দিল ফেলে দিল ফেলে দিল, তাহলে কিন্তু ও আরো তাড়াতাড়ি ফেলে দেবে। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, 10 বারের মধ্যে হয়তো ও 8 বার ফেলে দেবে, আমি চেষ্টা করবো 2 বার যেন এইভাবে আমি চেঞ্জ করি বা চেষ্টা করি ও যাতে না ফেলে।
দুবার যদি বাচ্চারা পারে তাহলে 10-12 পারবে। তার মানে আমাদের ধৈর্য ধরতে হবে এবং এই প্রসেসটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আরেকটি প্রশ্ন এসছে, আমার ছেলে 3 বছর 9 মাস, ওর এজ পেন ধরে লিখতো বা কালার করতো। ও আগে পেন ধরে লিখতো বা কালার করতো, কিন্তু এখন লকডাউন সিচুয়েশনে পেন ধরেও লিখতে বা কালার করতে চায় না। কোনো রকম অনলাইন ক্লাস বা ভিডিও কলের মাধ্যমে রিলেটিভদের সাথেও ইন্টারাক্ট করে না, কিন্তু আগে করতো। কি করে এই বিহেভিয়ার গুলো চেঞ্জ করবো? হ্যাঁ, এটা তো এমন কমন সমস্যা আমরা রোজই ফেস করি। আমরা জানি, মনে হয় চন্দন বিশ্বাস স্যারও এর মধ্যে এগ্রি করবেন। আগে খুব সুন্দর স্পিচ ক্লাস হতো, কিন্তু এখন আর চাইছে হ্যাঁ। না। যে সিচুয়েশনের জন্যই আমাদের ড্রব্যাক থেকেই যাচ্ছে, যেখান থেকে আমরা সবাই চেষ্টা করছি মুক্তি পাওয়ার। যে আগে অনলাইন দেখুন, একটা 3 বছরের বা 4 বছরের ছোট বাচ্চা যার স্কুলের এক্সপোজারটাই দরকার, সে কি অনলাইনে বসতে পারে? মানে সেটা কি তাকে রোজ জোর করাটাও কি খুব জরুরি? যদি আপনি ছেলের সাথে একটু কথা বলেন যে ম্যাডাম ও না রোজ বসতে চায় না বা ও খুব বিরক্ত হয়, তো যতটুকু পারবে ততটুকু করুক, বাকিটা আমি শুনে নেবো। আমি বাড়িতে গিয়ে ওকে চেষ্টা করব যে অফ টাইমে এগুলো ওকে একটু শেখানো। অনেক সময় হয় না যে স্কুলেরও একটা প্রেশার থাকে, যে বাবা মা নিজেই খুব ভয় পেয়ে যান যে যে না 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 স্কুল থেকে বারণ করে দেবে বা স্কুল হয়তো কিছু বলে দেবে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না। এখনকার অনেক স্কুলই খুব অ্যাওয়্যার এবং অনেক বেশি হেল্পও করেন এখন বাচ্চাদের। আর অনলাইন সিস্টেমে যে অসুবিধা হচ্ছে সেটা টিচাররাও জানেন। এরকম আপনারা যদি একটু অ্যাপ্রোচ করেন টিচারদের যে রোজ ও বসতে চাইছে না বা দীর্ঘ 7-8 মাস ধরে ব্যাপারটা তো চলছে, আর ও পার্টিসিপেট করতে চায় না, তো আমি শুনেছি যদি আপনি যদি এইভাবে যদি ব্যাপারটা করা যায় তাহলে হয়তো আমার বাচ্চা এই জায়গাটাতে ইমপ্রুভ করে যাবে। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য কিন্তু অনলাইন ক্লাসে ওকে সামনে বসানো নয়। আমার উদ্দেশ্য ওকে জিনিস শুধু শেখানো। সেটা টিচাররা ওইভাবেই চেষ্টা করছেন। যদি আপনারা মনে করেন যে আমি শেখাতে পারবো ওকে, টিচারের যে পড়াশোনাটা শুনে নিয়ে শিখে নিয়ে, তাহলে আমার মনে হয় সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুব এফেক্টিভ হবে। কারণ ও জানে আমার মাও জোর করে না অনলাইন ক্লাসে বসার জন্য। আমি কিন্তু এরকম অনেক বাচ্চাকেও বলেছি যে দেখুন স্পিচের ক্লাসে তো সামনাসামনি বসতেই হবে, কিন্তু যদি বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে আপনি স্যারকে বলুন যে স্যার ও তো আর একদম বসতে চাইছে না, আপনি আমায় বলে দিন কি হোম টাস্ক আছে, আমি চেষ্টা করবো নেক্সট সেশনে ওকে ওগুলো করে নেওয়া। আমার সেশনও যখন হয় আমি বাচ্চাকে বলি কিন্তু যে যদি অনলাইন সেশন হয় ছেড়ে দিন না, ও একটু ঘুরুক না, সবসময় কি সামনাসামনি বসিয়ে রাখতে হবে কিনা। আমি যদি আবার 15 মিনিট বাদে ডাকি এই বাবা শোন, ওখানে দিব্যি চলে আসে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। অ্যাটলিস্ট 90% বাচ্চাদের সাথে আমার এটা হয়েছে। যখনই আমি ওকে চেপে ধরে বসাবো আর সর্বসময় বসাবো, তখনই কিন্তু সমস্যাটা বাড়বে। আমি ওকে প্রথমে কিছু জিজ্ঞেস করলাম, তোমার নাম কি বলো, বলো তো এইটা কি, ও দিব্যি উত্তর দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে তুমি খেলবে, তুমি যাও, ততক্ষণ একটু মা বাবার সাথে কথা বলো। এইটা কিন্তু থেরাপিস্টকেও ওইভাবে প্ল্যান করে অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টকেও ওইভাবে প্ল্যান করে এগোতে হবে। আগে করতো মানে এখন করছে না মানে এবিলিটি চলে যাচ্ছে, ওর ইন্টারেস্ট চলে গেছে, তাহলে আমাকে ইন্টারেস্টটা ফেরাতে হবে। ও যদি পেন ধরতে না চায় চেষ্টা করুন কোনো যদি তুলি থাকে সেটা দিতে, কোনো যদি চক থাকে সেটা দিতে। দেখুন লিখছে কিনা, পেন ধরেই খাতায় বক্সের মধ্যেই গিয়ে লিখতে হবে নট নেসেসারি। এবার বলতে পারেন যে স্কুল তো ওটাই চাইছে, হোমওয়ার্ক জমা দিতে চাইছে, তাহলে স্কুলের সাথে কথা বলুন যে ও এখন বেশি হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে বা একটু অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, ম্যাডাম আমরা চেষ্টা করছি, তো হয়তো আমরা এই হোমওয়ার্কটা বা অ্যাসাইনমেন্টটা দিতে পারছি না, আমি ওর সাথে বাড়িতে কাজ করছি, আমি চেষ্টা করছি ওকে শেখানো। এই সেশনে কিন্তু সব স্কুলই ছাড় দেবে, সব স্কুলই বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ ম্যাডাম। একজন প্যারেন্টস প্রশ্ন করেছেন, তার ছেলের বয়সও 4 বছর, কিন্তু তার ছেলে সমস্যা হচ্ছে যে বাড়িতে ঠাকুমা দাদু দিদা দাদু এলে সমস্যা করছে, মানে তারা চেনা লোক, কিন্তু অন্য লোক এলে, অচেনা লোক এলে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু চেনা লোক এলে বিভিন্ন রকম ট্যান্ট্রাম শো করছে, হেড ব্যাঙ্গিং করছে, বায়না করছে আজে বাজে, এই সমস্যাগুলো করছে। আচ্ছা, এবার আশা করা যায় দিদা দাদু আগেও আসতেন তখন এগুলো করতো না, আবার ওই আপনাকে ডেটা কালেকশন দেখতে হবে কি জন্য করা শুরু করলো। মানে কোনো কারণে কি অনেকদিন গ্যাপে হয়ে গেছিল, দিদা দাদু মিস করছিল, বা ভিডিও কলিং এ কি ঠিক আছে কিন্তু সামনে আসলে অসুবিধা হচ্ছে, সেগুলোকে জানতে হবে। আর ওনারা এসেও যেহেতু ওনারা একটু এজেড পার্সন, কিভাবে বাচ্চার সাথে তারা বিহেভ করছেন সেটাও একটুখানি দেখতে হবে। মানে নর্মালি কি ধরুন যেটা হয়, দিদা দাদু বা আদরের জায়গা যেহেতু সবকিছু দিয়ে দেন, সবকিছুই মেনে নেন, তাহলে কি কোনো কারণে কোনো জিনিস না করেছেন বলে বেশি হচ্ছে, বা কোনো জিনিস ওর পক্ষে বাধা হচ্ছে তার জন্য বেশি রেগে যাচ্ছে, কারণ জানি
দিদা দাদু এলে এই জায়গাগুলো আর করা যাবে না, এরকম কিছু ব্যাপার হচ্ছে। যত অ্যান্টিসিডেন্ট আপনারা খুঁজবেন তত কিন্তু প্রবলেমের সলভটা হওয়া সম্ভব। এটা যে ধন্যবাদ সবসময় যে ম্যাডাম। কোভিড সিচুয়েশনের সঙ্গে যুক্ত থাকবে এরকম কিছু না। অনেক সময় দিদা দাদুর কাছে আলাদা করে জায়গাটা থাকে, সেটা এই কোভিড সিচুয়েশনের সংক্রান্ত নাও হতে পারে। এমনি হয়তো দিদা দাদু এলেও আগেও বায়না করতো। আমি যদিও আমাদের টপিক ইন কোভিড এরা, কিন্তু আমি একটু জেনারেল রাখারই চেষ্টা করেছি, কারণ আমার মনে হয় আজ বাদে কাল কোভিড চলেই যাবে। একদমই একদম। বিহেভিয়ার প্রবলেম গুলো তার সাথে সাথে চলে যাবে তা তো নয়। বিহেভিয়ার প্রবলেম এটাই, কোভিড এর আগেও কিন্তু এটা ছিল, তবে দেখুন কম বেশি ওটাই ইন্টেন্সিফিকেশনটাই তফাৎ হয়ে যায়। বিহেভিয়ার প্রবলেমটাকে কিভাবে চেঞ্জ করব সেইটা আমরা বোঝার চেষ্টা করেছি। কোভিডটা এখানে একটা এক্সট্রা অ্যাডেড ডিসঅ্যাডভান্টেজ, এই যা। আপনার মাইকটা বোধহয় অফ আছে। হ্যাঁ, সুচন্দা মণ্ডল উনি বলেছেন যে আমার ছেলে সবসময় কিছু না কিছু বলতেই থাকে, কার্টুন, টিভি, গান যেটা বেশি ভালো লাগে সেটা সারাদিন বলতেই থাকে, কিভাবে এটা বন্ধ করব? এটা তো চন্দন স্যারের টপিক। না, আমি ওনাকে এটাই বলবো যে যখন এই ধরনের জিনিস আমরা সবসময় কোনো জিনিসকে না বন্ধ করতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিতরে একটা নেগেটিভ ভীতি কাজ করছে। যদি মিনিংলেস কোনো কিছু বলে, কোনো কিছু সাউন্ড বার করে, যেটাকে আমরা সেলফ টক বলি বা যা কিছু, সেটাকে সবসময় বন্ধ করতে চাই। এই বন্ধ করার জন্য আমরা কি করি, অনেক সময় বকা দিয়ে দিই বা দিয়ে এরকম ভাবে বলবি না, আরো বলবি না। এর ফলে যেটুকুনি স্পিচ বা আসার জায়গাটা ছিল সেটা আরো আটকে। কারণ একটা বাচ্চা যখন মনে মনে কথা বলছে, হার্ট করছে, তার মানে ওর কোথাও সেই জায়গাটা রিকলিং এর জায়গাটা, মানে কোনো কিছু একটা গান মনে পড়ছে। আপনি ধরুন সকাল গান শুনেছেন, সেটা আমরাও রিকল করি, আমরাও গাড়িতে চালাতে চালাতে গান করি, কিন্তু জাস্ট বিকজ অফ একটা ডিসঅর্ডার সেটাকে আমরা তাকে মার্ক করে দিচ্ছি যে এটা এই কারণে হচ্ছে। মোটেও সেটা না। আমি যখন কোনো কার্টুন সংক্রান্ত কোনো কিছু গল্প আওড়াচ্ছি, সেটাকে আপনি মিনিংফুল স্ট্র্যাটেজিতে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। ধরুন কার্টুনে জনি জনি ইয়েস পা ইয়েস পা ইয়েস পা, আপনি এটা করুন, জনি জনি ইয়েস পা ইয়েস পা। জনি জনি কি ছিল রে, জনি জনি কি ছিল, ইয়েস পা। সেইটার সঙ্গে আপনি ব্যাপারটাকে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করুন, মিনিংলেস থাকার চেষ্টা। রাদার ওটাকে কেন বন্ধ করার কথা ভাবছেন? এটা তো আপনি পাপা, এটা আপনি ইমিডিয়েট ইকোলিলিয়া হোক, মানে সঙ্গে সঙ্গে যদি রিপিট করে, বা ডিলেড ইকোলিলিয়া হোক, যদি বড় শুনে এড়ে গেলে, ইকোলিলিয়া ইজ দ্য গুড সাইড, নট এ মানে নেগেটিভ সাইড। তো এইগুলোকে আমি অনেক সময় দেখেছি যে আর্লি স্টেজেও অনেক সময় আমরা বলি যে কিভাবে এটাকে বন্ধ করব, কিভাবে এটা বন্ধ করব, কিন্তু এটাকে মডিফিকেশন করতে হয়, এটাকে বন্ধ করা যায় না। বন্ধ করলে তো টোটাল স্পিচটাই বন্ধ হয়ে যায়। যখন যে কথাটা ওটা নিজেকে এক্সপ্রেস করছে এই আর্টগুলো দিয়ে, সেটাকে আপনি মিনিংফুলি ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন। হ্যাঁ, আর এটাই আমার মনে হয়। হ্যাঁ, বলুন। জেনারেলি যেটা হয়, অটিজম খুব তো নতুন একটা ডোমেন। তো জেনারেলি যে সমস্ত বাচ্চারা ডিটেক্টেড হচ্ছেন তাদের প্যারেন্টসদের জন্য এটা প্রথম। এই টাইমে এসে জানতে শুরু করেছেন অটিজম জিনিসটা কি বা কি কি সমস্যা হয়। তার জন্য যেটা হয় খুব কমন, বাচ্চার যে কোনো কিছুই এটা একটু অটিজম হয়েছে। ও না বাথরুমের মধ্যে গিয়ে গান গায়, এটা কি অটিজমের কোনো লক্ষণ? ও না খেতে বসে মাথা নিচু করে, এটা কি অটিজমের কোনো লক্ষণ? আরে না বাবা, আরে বাচ্চাকে নর্মালি বাড়তে দিই। সব আমি বারবারই ম্যাডাম, আমি এটাই সবসময় বলি যে অটিজমটা একটা ডায়াগনোসিস। আমি এটা নিয়ে পোস্ট করেছি যে সব শিশুই ভগবানের অংশ, অটিজমটা একটা ডায়াগনোসিস। সবকিছুকে আমি যদি এখন চশমা করে থাকি যে এটা অটিজমের জন্যই হচ্ছে এবং যা বিহেভিয়ার করছে সব অটিজমের জন্য হচ্ছে, তাহলে আমরা বোধহয় কোথাও একটা মানে ভুল করছি। আমার মনে হয় কোথাও একটা ভুল করছি, এবং যে ওর যে পজিটিভ আউটকামটা সেটাও আমরা নিতে পারবো না ওরকম। এই জায়গাটা একটা ভীষণ ভাবে দরকার ছেয়ে গেছে আমাদের ভিতরে, যে অটিজম মানেই হচ্ছে একটা বিশাল ভয়ানক ব্যাপার, একটা এই একটা ওই। আমি তো ম্যাডামের সঙ্গে ভীষণ এর আগেও কথা বলেছি যে ম্যাডামও একমত হবে যে একদম যারা হালকা অটিজম রয়েছে বা মাইল্ড অটিজম যাদের ছুঁয়ে গেছে, অনেক ক্ষেত্রেই তারা স্বাভাবিক লাইফ লিড করছে, এরকম অনেক স্টাডি রয়েছে। ম্যাডাম আপনি নিশ্চয়ই একমত হবেন। আমি আওয়াজ শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যালো ম্যাডাম,
কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ঠিক আছে, আপনি একটু নেক্সট কোশ্চেনে যান। আমরা একটু ওয়েট করি ম্যাডামকে নেওয়ার জন্য। হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে? বেরিয়ে গেছেন ম্যাম ম্যাডাম, স্ক্রিন ম্যাডাম থেকে। বেরিয়ে গেছে। আমরা ততক্ষণে খানিকক্ষণ 5 মিনিট ওয়েট করি। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ নিশ্চয়ই রিজয়েন করবে। আহ, হ্যাঁ হ্যাঁ আরো ততক্ষণ কয়েকটা কোশ্চেন ওয়েট করি। এসছে আমাদের কাছে। হ্যাঁ, ম্যাডাম জয়েন করেছে। ম্যাডাম জয়েন করেছে? হ্যাঁ 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 জয়েন করেছে। ম্যাডাম শোনা শুনতে যাচ্ছে ম্যাম? পাচ্ছেন? হ্যাঁ 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 একদম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনি নেক্সট বলছি। কোশ্চেনে চলে যান। হ্যাঁ 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 রাজনন্দিনী দাস উনি প্রশ্ন করেছেন, আমার ছেলে 5 ইয়ার্সের, কোনো জিন্সের প্যান্ট পরতে চায় না, লুজ হলেও না। কিছু সেন্সারি ইস্যু আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। এটা বিহেভিয়ার নয় মনে হয়, এটা হুম বিহেভিয়ার প্রবলেম। যে রাগ ঠিক জেদ আছে, আমরা কারণ না জানতে পারি, তাহলে একবার সেন্সারি কোনো ইস্যু আছে কিনা সেটা একবার চেক করে নিতে পারেন। আমার মতে আমরা অকুপেশন থেরাপির একটু দরকার। হ্যাঁ, হ্যাঁ টেক্সচারের হ্যাঁ ব্যাপার, একটা টেক্সচারের অসুবিধা হতে পারে, তো সেটা হলেও হতে পারে, সেটার জন্য আপনি একবার কনসাল্ট করে নিতে পারেন। আচ্ছা, আর উনি আরেকটাও প্রশ্ন করেছেন যে আমার ছেলে কোনো সিচুয়েশন অপছন্দ হলেও প্রাইভেট ফার্স্ট ঘাটে। আচ্ছা, এটা তো একটা ভীষণই কমন ব্যাপার, যেটা হচ্ছে আমার মনে হয় ডিউ টু অ্যাংজাইটি। অপছন্দ সিচুয়েশন মানেই হচ্ছে যে ওখানে কমফোর্টেবলও নয়, ওখান থেকে ও বেরোতে চায় বা ওখান থেকে পার্টিসিপেট করতে চায় না। তার জন্য অ্যাজ আ মোড অফ এসকেপ ও প্রাইভেট পার্টে হাত দেয়। কারণ হয়তো কোনো সময় এমনি শুরু হয়েছিল, তখন মা বাবা অপ্রস্তুত হয়ে ওকে বারণ করেছিল, বাধা দিয়েছিল, এটা রিইনফোর্সড হয়ে গেছে। তার মানে যখনই ও কোনো অপ্রস্তুত জায়গায় পড়ে বা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তখনই ও প্রাইভেট পার্ট হাত দেওয়ার মাধ্যমে বোঝাতে চায় আমাকে এখান থেকে নিয়ে যাও। তো সেক্ষেত্রে কিন্তু ওই একই ওই আনকমফোর্টেবল সিচুয়েশন গুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেখান থেকে ও যাতে আরো ইউজ করতে পারে সেই সিচুয়েশন গুলোকে বা কমফোর্টেবল হতে পারে, সেদিকে আমাদের খেয়াল দিতে হবে। ধন্যবাদ প্রাইভেট ম্যাডাম। হাত দেওয়াটা প্রবলেম নয়, প্রাইভেট হাতটা ওটা ওর একটা জাস্ট নেগেটিভ বিহেভিয়ার, ওটা চেঞ্জ হয়ে যাবে। আপনি আগে আইডেন্টিফাই করুন যে কোন আনকমফোর্টেবল সিচুয়েশন সেইগুলো হচ্ছে। নিশ্চয়ই। আর একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে যে বাচ্চাটির বয়স 7 বছর। এবার সেই কোভিড সিচুয়েশন আসার আগে ফর্মালি যখন বাড়ির বাইরে বেরোতো তখন তো ড্রেস আপ করে বেরোতে হতো। এবার কোভিড সিচুয়েশনের জন্য এখন ঘরবন্দি, ফলে সেই ড্রেস আপ করে তাকে বেরোতে হচ্ছে না। বাড়িতে কমফোর্টেবল মানে জামা কাপড়েই অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু নতুন করে এখন তার বাবা মা যদি মনে করে যে তাকে কোথাও বের করবে, সেই ফর্মাল ড্রেস আপে কিন্তু তাকে আনতে পারছে না। সেই আচ্ছা, ব্যাপারে কি করব? এটা ওই খুব কমন সমস্যা অটিজমে থাকে, অ্যাডাপ্টেশন টু চেঞ্জ, মানে শেড শিফটিং, যেটা একটা জিনিসে ওর অভ্যস্ত, সেখান থেকে অন্য জিনিসে অ্যাডাপ্টেশন করতে অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা আমরা করি সিস্টেমেটিক ওয়েতে রিহার্সালের মাধ্যমে, যেমন ও বাইরে কোথাও বেরোলো না, কিন্তু একটা ভালো জামা বা বাইরের জামা পরলো, পরে কিছু ভালো ডিনার রান্না করলেন বা লাঞ্চ রান্না করলেন, ও বসে খেলো, ও জামাটা পরলো এবং ওকে পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করবেন, তুমি আজকে এই শার্ট এবং এই জিন্সটা পরছো বা এই প্যান্টটা পরছো, আমরা বাড়িতে থাকছি, আমরা আজকে সবাই একসাথে লাঞ্চ করব এক টেবিলে বসে, তুমিও বসবে আর তুমি নতুন নিউ ড্রেস বাইরের জামা পরে বসবে। এরকম আস্তে আস্তে বাড়ির মতো সেটাকে অ্যাডজাস্ট করুন। রোজ বলছি না, কখনো কখনো যদি আপনি মনে করেন মানডে বার করবেন ওকে বাড়িতে, মানে বাড়ির বাইরে, আগের মানডে থেকে এটা শুরু করুন, তাহলে আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যাবে যে বাইরেও বেরোনো যাবে এবং বাইরে জামা কাপড় পরেই বেরোনো যাবে। ধন্যবাদ ম্যাডাম। আর একটা প্রশ্ন এসেছে এই প্রাইভেট পার্সি রিলেটেড, অনেকটা একই রকমের, তাও আমি দেখানোর চেষ্টা করছি। রাজনন্দিনী দাস উনি প্রশ্নটা করেছেন, ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ছেলে 5 ইয়ার্স, ওর দাদু প্রাইভেট আর বাবা পার্টে হাত দিতে চায়, বাট মানা করলে আর করে না। আচ্ছা, মানা তো অবশ্যই করবেন না, নেগেটিভ বিহেভিয়ার, যত আপনি মানা করবেন সেটা আরো বেড়ে যাবে। আইডেন্টিফাই করার চেষ্টা করুন বাবা দাদুর সাথে কথা বলে কেন ওদেরটাতেই চায়, কোনো পার্টিকুলার কোনোভাবে রিইনফোর্সড হয়েছিল কিনা, বা কখনো স্নান করাতে গিয়ে কোনোভাবে এক্সপোজ হয়েছিল কিনা কিছু কোনোভাবে। তো সেই ওই আবার ওই একই সব বিহেভিয়ার প্রবলেমের একটাই ঘুরে ফিরে থাকে, এগুলোকে আইডেন্টিফাই করা। আমার কাছে এরকম একটা পেশেন্ট এসেছিল, যেরকম বাচ্চা একটা মেয়ে, সে ওর ঠাকুমার যে খোলা পেট থাকে সেখানে হাত দিতে চায়। তো পরে জানা গেছিল ঠাকুমা বারণ করতেন না, আর খুব মজা পেতেন ঠাকুমা, মানে হেসে হেসে বলতেন
যে এই করিস না, তো বাচ্চাটা কি হাসি মুখ দেখছে, ওটা রিনফোর্স হয়ে গেছে, ও যে কি এটাই করা যায়, এটাই হয়তো নর্ম। তো সেখান থেকে সমস্যাটা তৈরি হলো। যেহেতু ঠাকুমা একটু বয়স্ক, শাড়িটা একটু আলু থালু থাকতো, প্রপারলি মেনটেন হতো না, এই যে কারণগুলো আপনাকে বলছি, এগুলো কিন্তু অ্যান্টিসিডেন্ট, এগুলো একদিনে বেরোয়নি। মা তো মাথা খুঁটেও বার করতে পারছিলেন না কি কারণ ছিল। এইগুলোকে আপনাদেরকেও ওয়ার্কআউট করতে হবে, কি কারণের জন্য শুধু বাবা আর দাদুতেই সেই জায়গাটা করছে। ধন্যবাদ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং ম্যাডাম খুব ভালোভাবে জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরলেন। তার আমরা উদ্ভাসিত হলাম। ম্যাডাম যে পথগুলো দেখালেন আমাদের, নিশ্চয়ই অভিভাবকরা তার দিশা খুঁজে পাবেন। আর আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরো একবার চন্দন বিশ্বাস স্যারকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য আমাদের এই অনুষ্ঠানটা করা সম্ভব হলো। আর আমাদের বেঁচে থাকা এবং টিকে থাকার জন্য এই পরিস্থিতিতে সবাইকে নিজের মতন করে ভালো থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে যেতে স্যার। যেতে খালি ম্যাডামকে যেতে যেতে একটা প্রশ্ন আমি করছিলাম। ম্যাডামের নেটওয়ার্কটা খুব বিজি হয়ে আটকে গেল ব্যাপারটা, মানে একটা আট খাপছাড়া জায়গায় আটকে গেছিল। আমি এই প্রশ্নটাই করছিলাম ম্যাডাম, আমি নিজে ফিল করেছি এতদিন ধরে যে অনেক সময় আপনি তো কার্ড টেস্ট করেন, এগুলো করেন, আমরা অনেক সময় বেশি ডিগ্রি অফ অটিজম নিয়ে বেশি চিন্তিত মনে হয় আমাদের অভিভাবক, যে ওর মডারেট অটিজম হয়ে গেল, ওর সিভিয়ার অটিজম, এর মডারেটটা মাইল্ড হবে কিনা, মাইল্ডটা মডারেট হবে কিনা, এই জায়গাটা যদি আপনি একটু লাস্টে বলে, মানে করে আমাকে অনেকে আছে যে কার্ড রিপোর্ট করা বলে তার আগেও মডারেট ছিল, এখনো মডারেট আছে, কি হবে ভবিষ্যৎ। তো আমি মানে আমার তো খুব খারাপ লাগে যে এই জায়গাটা বেসিক্যালি প্রফেশনালদের পার্ট, ইটস নট অভিভাবকরা এটা নিয়ে, এই জায়গাটা যদি আপনি কোনো বক্তব্য রাখেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সঞ্চালনা করার জন্য আমি সৌমিকা ম্যাডামকেও ধন্যবাদ জানাই, আর চন্দন বিশ্বাস স্যারকেও বলি যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য, এটা খুব দরকার ছিল। আর আপনাদের যে বিভিন্ন ওয়েবিনার এভরি সানডেতে হয়, সেটা প্রচুর দর্শকদের জন্য, প্রচুর অভিভাবকদের জন্য খুব হেল্প হচ্ছে, আমি জানি, সেটা আমি বুঝতে পারি। তো সেইগুলো অবশ্যই আপনারা সঞ্চালনা থ্যাংক ইউ ম্যাম। আর আমাকেও এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে প্রশ্নটা স্যার করছেন সেটা তো অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। যাদেরকে আমি রিপোর্ট দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি স্কোরটার মানে কি, স্কোরটা আপনাদের জন্য কতটা জরুরি। একটা কার্স টেস্টিং হচ্ছে বা ঈশা হচ্ছে, সেটা কিন্তু একটা জাস্ট ডকুমেন্টেশন। একজন সাইকোলজিস্টই কিন্তু কার্স টেস্ট করতে পারেন, একজন লাইসেন্স সাইকোলজিস্টই কিন্তু সেই কার্স টেস্টিং করে একটা বাচ্চাকে রিপোর্ট দেওয়ার মতো জায়গায় আসতে পারে। সেইটা কিন্তু নির্ভর করে অনেকটা প্রফেশনালদের উপর। কারণ আমি যদি আজকে কোনো কার্স টেস্টিং করে চন্দন মিশ্র স্যারকে রিপোর্ট পাঠাই যে এক্স বাচ্চাটার মাইল্ড টু মডারেট এসেছে, তার মানে উনি ওইভাবে প্ল্যানিং করবেন, ওইভাবে উনি জানবেন যে আমি বাচ্চার জন্য এবিসিডি করবো না EFGH করবো। ওই লেভেলটার জন্য খুব জরুরি হয়ে যায় কার্স টেস্টিং এর স্কোরটা। তেমনই ঈশা হয় বা এমচ্যাট হয়, কার্স HF হয়, অনেক কিছু। এটা বাবা মার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমি বলি প্রত্যেক বছরে আপনি টেস্টিংটাকে রিপিট করুন। রিপিট এটাই এই জন্যই কারণ আমাদের সাইকোলজিক্যাল লাইনে বলা হয় যে একটা বাচ্চা, যেটা আমরা বাচ্চাদের উপর টেস্টিং করি, এটা ডেভেলপমেন্ট পিরিয়ড, তো 1 বছর আগে বাচ্চা যেরকম ছিল 1 বছরের মধ্যে ট্রিটমেন্ট পেলো, থেরাপি পেলো বা মেডিকেশন থাকলে মেডিকেশন নিচ্ছে, ও তো নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট হবে। তাহলে 1 বছরের আগের এক্স বাচ্চা 1 বছরের পরে এক্স বাচ্চা তো তফাৎ হয়ে গেছে। তাহলে সে এই পরিস্থিতিতে 1 বছর বাদে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখতে হতেই পারে কার্স টেস্টিং এর রেজাল্ট চেঞ্জ হলো না। ক্যাটাগরি কিন্তু অত সহজে চেঞ্জ হয় না, এটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব। ক্যাটাগরি অত সহজে চেঞ্জ হয় না, মিরাকেল লাগে ক্যাটাগরি চেঞ্জ হতে গেলে। যদি কাউর 30 স্কোর হয় আর যদি পরে 1 বছর বাদে 29.5 হয়, তাহলে আমি বলবো যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এরকম খুব রেয়ার কেসে হয়। কেউ 32 আছে, সেটা আমরা মোটামুটি ধরি মাইল্ড টু মডারেট ক্যাটাগরির মধ্যেই। মাইল্ড টু মডারেট বলি এই জন্য, স্কফলার যিনি কার্স বানিয়েছিলেন, যিনি সায়েন্টিস্ট বা রিসার্চার, তার দেওয়া ক্যাটাগরি হচ্ছে মাইল্ড টু মডারেট। আমি ইচ্ছা মতো মাইল্ড অটিজম, ইচ্ছা মতো মডারেট অটিজম অ্যাকর্ডিং টু কার্স বলতে পারি না। আমার রিপোর্টেও আপনারা দেখবেন লেখা আছে মাইল্ড টু মডারেট, তার মানে আমার বাচ্চা মডারেট না মাইল্ড সেটা নিয়েও কনফিউশন থাকে। জেনারেলি ধরা হয় 30 থেকে কাট অফটা শুরু, যদি 30, 30.5, 31, 32 মোটামুটি এরকম থাকে তাহলে মাইল্ডই ধরি। কিন্তু তাকে যদি আমি ডায়াগনোসিস লেভেলে যাই, তারপর কখনোই কিন্তু আমি একটা মাইল্ড অটিস্টিক বলতে পারি না। এটা আমরা আমাদের থেরাপির স্বার্থে বলি।
আর কার্ড কিন্তু বাচ্চার ডায়াগনোসিস দেয় না, এইটা আপনারা ভালো করে বুঝুন। একটা বাচ্চা শুধু সিভিরিটি লেভেল বোঝার জন্য, ডিগ্রি অফ অটিজম বোঝার জন্য কার্ডস করি। অটিজম আছে কিনা বোঝার জন্য এডিআইআর আছে, অ্যাডস আছে, এখন আইএনডিটি নতুন একটা টেস্ট বেরিয়েছে, এইগুলোতে আমরা বলতে পারি বাচ্চার ডায়াগনোসিস দিচ্ছে। কিন্তু আমি যদি কার্ডস করি তার মানে আমি অবভিয়াসলি এটা নিয়ে শিওর যে বাচ্চার অটিজম অলরেডি আছে, তার জন্যই আমি ডিগ্রি বার করছি। তো এইটা না পুরোটা একটু প্রফেশনাল এরিয়া, সেখানে অনেক সময় প্যারেন্টস পুরোটা বুঝে উঠতে পারেন না। আর এই অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো অর্ধেক জেনে যদি অর্ধেক বোঝেন তাহলে আপনাদেরই টেনশন বাড়বে। তো এই লেভেল চেঞ্জ হলো না কেন বা স্কোর কেন কমছে না, সেটা কিন্তু সত্যি মানে অবশ্যই মানে অটিজম হওয়া একটা পুরো লাইফ লং একটা টেনশনের ব্যাপার নিশ্চয়ই। আপনারা প্লিজ থেরাপিতে কনসেন্ট্রেট করুন। ওই স্কোর কার কত স্কুলের খাতার মতো এসেছে এটা দেখে অ্যাকচুয়াল লাভ হয় না, এটা আমাদের থেরাপিস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়। আমি যখন কোনো প্রফেশনের সাথে কথা বলি তখন বলি যে ওই বাচ্চাটার মনে হয় 30.5 স্কোর এসেছে, মানে সেই অনুযায়ী কথা বলি। তো ইটস মোর অফ প্রফেশনাল টার্ম রাদার দ্যান প্যারেন্টাল টার্ম। তো বাচ্চাদের বাবা মাকে আমি কিন্তু পুরোটা বুঝিয়ে দিই যে কি এসেছে, তার মানে কি কি হতে পারে, তার মানে স্কোর কমছে না বা স্কোর কিভাবে কমবে সেইটা কিন্তু টার্গেট হয় না। থেরাপি করতে হয়, সেটা আপনার যদি 36 স্কোর আসে তাহলেও থেরাপি করতে হবে, যদি 25 স্কোর আসে তাহলেও থেরাপি করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও পার্সোনালি মনে করি একটা বাচ্চাকে বোঝার জন্য অনেক অনেক অবজারভেশনের দরকার, অনেক অনেক অবজারভেশন, মানে বিকজ যে আমরা নিজেকেও যদি চিন্তা করি বা নিজের জায়গাও যদি রাখি যে আমাদের বিহেভিয়ার গুলোকেও বোঝার জন্য কিন্তু নিজেকেও যেরকম অবজারভেশন করা করা দরকার, নইলে আমরা নিজেকেও বুঝতে পারবো না আমরা কিরকম, আমি নিজেই কিরকম। সেরকমই একটা বাচ্চাকে বোঝার জন্য অনেক অনেক অবজারভেশনের দরকার। সে কেন এরকম করছে না, সে কেন খেলো না, সে কেন কথা বলছে না, সে কেন এটা চাইছে। আমি ধুম করে এরকম লেবেলিং করে দিতে পারি না যে ও মডারেট অটিজম বলেই ও এরকম করছে। আমার আমার মতে এটা ঠিক, এটা টোটালি আপ টু দা প্রফেশনাল পার্ট, এটা নিয়ে অতটা ইয়ে না। আমার তো তাই একদম মনে হয় ম্যাডাম। এই কোভিড সিচুয়েশনে যেহেতু সবকিছু মানে কিছু বাচ্চাদের ক্ষেত্রে টেস্টিং যেটা অনলাইন হচ্ছে, সব দিকেরই তো একটা পজিটিভ নেগেটিভ দিক আছে। একটা বাচ্চাকে আমি সামনে দেখলাম না, সে আমার রুমে ঘুরে বেড়াচ্ছে না, সেটার উপর বেস করে আমাদের কিন্তু এখন স্কোরিংটা করতে হচ্ছে কিছুটা অপারক হয়ে, কারণ নইলে থেরাপি আটকে যাবে, ইমপ্রুভমেন্টে যে একটা বোঝা যাবে না। আমার কাছে এরকম একটা বাচ্চা পার্সোনালি ফোন করে বলেছি, শুনুন এই রিপোর্টটা কাউকে দেখাবেন না, এটা এসেছে আমি স্কোর করেছি কিন্তু আমি শিওর নই, আমার মনে হয় আমি ভুল করেছি। আমি পার্সোনালি মাকে ফোন করেছিলাম, সব স্বাভাবিক হোক, আপনি আসুন আমার কাছে বাচ্চাকে নিয়ে, তারপর আমি আরেকবার করে আপনাকে আমি প্রপার রিপোর্ট বানিয়ে দেবো। অনলাইনে অনেক সময় কিন্তু অসুবিধাগুলো হয়, মিথ্যে কথা বলবো না। তো সেক্ষেত্রে আমি একটা 3 বছরের বাচ্চাকে তারপরে তো এই রিস্ক নিয়ে বলতে পারবো না আসুন আমার চেম্বারে, তো সেখানে আরো অসুবিধা হতে না পারে। না, আর এই মুহূর্তে তো আনাটাও তো রিস্ক হয়ে যাবে, মানে কোভিড সিচুয়েশন যা অবস্থা। যে যে আসলেই নয় অনলাইনে কি হবে। এবার আমি একটা বাচ্চা ট্রিটমেন্ট তো আটকে রাখতে পারবো না, আমি চেষ্টা করবো বাবা মার সাথে কথা বলার, এই জায়গাগুলোকে হাইলাইট করার। ঠিক আছে আপনি ছাড়ুন না, আপনি এখন টেস্টিংটা না করে দেখুন না এই থেরাপির জায়গাগুলো ফলো করুন, দেখুন না ওটাতে ইমপ্রুভ হচ্ছে কিনা। তো সবকিছুই অল্টারনেট বার করতে হবে। এই কোভিড সিচুয়েশনে আমি অনলাইন টেস্টিং করছি, সেটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো সেক্ষেত্রে এটার উপর বেস করে যদি আপনি বসে থাকেন তাহলে সেটাও ভুল, আবার করালামই না তো ম্যাডাম বলেই দিয়েছেন অনলাইনে বাজে হয়, সেটাও ভুল। তো বাচ্চার স্বার্থে যেগুলো দরকার অনলাইনে থেরাপি করালাম না, এখন ট্রিটমেন্ট পুরো বন্ধ থাকুক, কোভিড সিচুয়েশনে কোনো ট্রিটমেন্টই দরকার নেই, সেটাও একদম ভুল। না, আমি এটা মানছি না যে অনলাইন থেরাপি ইজ অ্যাজ গুড অ্যাজ অফলাইন থেরাপি, কিন্তু কিছু না হওয়ার থেকে কিছু পাওয়া অনেক বেটার। একদম হয়তো মানে বললাম না, আমরা সবসময় বাজে জায়গাগুলোকে হাইলাইট করি। একদমই ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই। অটিজম আপনারা জানেনই, এর ইমপ্রুভমেন্টের একটাই চাবিকাঠি হচ্ছে থেরাপি। থেরাপি আপনাদের করতেই হবে। প্রথম যখন মার্চে শুরু হয়েছিল তখন আমরা ভেবেছিলাম ওটা তো 1 সপ্তাহের ব্যাপার, তারপরে তো সব খুলেই যাবে। সেটা আজকে সেপ্টেম্বর এন্ড। তো যদি মনে করেন কেউ যদি থেকে থাকেন আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যে থাক না ঠিক হলে যাব, নিয়ে যাব, তাহলে একটাই প্রশ্ন করবো আর কত দেরি, আর কতদিন অপেক্ষা করবেন। প্রত্যেকটা দিন আপনারা জানেন আপনাদের বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এক একটা দিন আপনারা হারিয়ে ফেলছেন, মানে তার এক একটা দিনের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু। তো তার অলরেডি কগনিটিভ ডেভেলপমেন্টের প্রসেসগুলো হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে থেরাপির কোনো বিকল্প নেই, ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই, কারোর যদি মেডিকেশনের প্রয়োজন হয় তার কোনো বিকল্প নেই, সেই ট্রিটমেন্ট কিন্তু আপনাদের করাতেই হবে।
ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাকে মানে এই প্রোগ্রামে এত সুন্দরভাবে মানে সবাইকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এবং ব্যাপারগুলো এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আশা করব ইন ফিউচার মানে আপনি বারবার আসবেন, এর আগেও আপনি এসেছেন, ঠিক আছে? বারবার আসুন, মানে যতটা সম্ভব আর কি। আমি জানি না এই সিচুয়েশন থেকে কবে তো সম্পূর্ণভাবে মুক্ত লাভ করতে পারবো, কারণ ভ্যাকসিন আসবে, তারপরে হবে, তারপরে আবার কি আগের মতো গ্রুপ থেরাপি অফলাইন ক্লাস শুরু হবে। দিস ইজ এখন কোশ্চেন মার্ক, রিয়েলি কোশ্চেন মার্ক। সুতরাং আমাদের হাতে এইটুকুনি রয়েছে, যেটুকুনি সম্বল রয়েছে ওইটুকুনি নিয়ে লড়তে হবে, তাছাড়া তো কিছু নেই। ম্যাডাম লাস্ট নোট যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, শৌমিকা ম্যাডাম আপনি কিছু বলছিলেন, আপনি বলুন। হ্যাঁ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমরা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তারা প্লিজ পার্সোনালি স্যার বা ম্যামের সাথে একটু যোগাযোগ করে নেবেন, কারণ এখন প্রশ্ন নিতেই থাকলে তাহলে আর এই অনুষ্ঠান শেষ করা যাবে না আর কি। ম্যাম বলুন আপনি। হ্যাঁ, একদমই, মানে এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, আর একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য বিহেভিয়ার যে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা একটা হাইফাই স্কুল থেকে শুরু করে একটা পাড়ার স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে যদি আমাদের বাচ্চাটা অটিজম আক্রান্ত হয় তাহলে এই টপিকটা হচ্ছে ভীষণ ভাস্ট। একটা 2 ঘন্টার সেমিনার বা ওয়েবিনার এটা জাস্টিফিকেশন দেয় না। আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, তবু এটাও আপনাদের বাচ্চাদের জন্য কতটা মানে কতটা ইমপ্লিকেবল হবে সেটাও আমাদের বোঝা দরকার আছে। তো অবশ্যই প্রফেশনাল হেল্প লাগলে নেবেন, সংকোচ করবেন না। আর এই যত বেশি ওয়েবিনার আপনারা অ্যাটেন্ডও করেন না, হয়তো হতেই পারে যে আপনারা নিতে পারছেন না বা ওই ট্রিটমেন্টগুলো নিতে পারছেন না, অ্যাটলিস্ট যদি অ্যাটেন্ডও করেন তাহলেও কিন্তু আপনাদের কাছে অ্যাটলিস্ট আইডিয়াগুলো তৈরি হবে কিভাবে বাচ্চাদের ইমপ্রুভমেন্ট একটু করাতে পারি। অনেকে জানি যে রেগুলার সেশন করতে পারেন না বিভিন্ন কারণে, কোভিড সিচুয়েশনের জন্য, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে ফ্যামিলি ডিস্টারবেন্স থেকে শুরু করে অনেক কারণ হয়, সবগুলো মানছি। তো অ্যাটলিস্ট এই ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করুন। কোনো সমস্যা থাকলে আমরা সকলেই রিচেবল, এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সকলেই সবার কাছে পৌঁছে যেতেও পারি। তো কোনো দ্বিধা বা সংকোচ না করে আপনারা যোগাযোগ করবেন। আর আমি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছি, সোম থেকে শনি রোজ ওপিডি করি, রোজ ওপিডিতে যাই। মনে হয় যে না ঠিক আছে একবার তাহলে দেখা করে আসি, একবার গিয়ে আলোচনা করে আসি, অবশ্যই আসবেন। আমার মনে হয় অ্যাটলিস্ট একটা কনসালটেশন নিলেও আপনারা অনেকটা পজিটিভ ফিল করবেন। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই ম্যাডাম। শুধু বাচ্চাদের সমস্যা নয়, মানে আপনারাও যদি কখনো ফিল করেন যে ডিপ্রেশন হচ্ছে, সিচুয়েশন হচ্ছে, আমি নিজেও অনেক সময় যখন ফিল করি এরকম হচ্ছে, আমি নিজেও ম্যাডামের সঙ্গে কনসাল্ট করি। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব জরুরি, কেননা আমাদের ভিতরেও কিন্তু অনেক সময় এখন এই অ্যাংজাইটি করছে। তো নিশ্চয় হচ্ছে ম্যাডাম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স রয়েছে, ওনার সঙ্গে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। একদম একদম। আমাদের লাইনে একটা বিষয় আছে যে বার্ন আউট হচ্ছে থেরাপিস্ট বা প্রফেশনালদের কিন্তু প্রচন্ড হয়। আপনাদের কাছে আপনাদের বাচ্চাটাই একটা, আমাদের কাছে এইরকম 12টা 14টা 15টা, এবং এত বাচ্চাদের সাথে থাকতে থাকতে একটা তো মনের মধ্যে কষ্ট হবেই যে কেন ঠিক হচ্ছে না, কেন ইমপ্রুভ হলো না, কেন এখন এটা করে যাচ্ছে। তো প্রফেশনালদের বার্ন আউট মানে আমরা মানে অ্যাটলিস্ট আমার তো প্রচন্ড হয়, যেহেতু আমি পুরোটাই আমার বাচ্চা, আমার তো রোজই হয়, মানে আমার তো মানে মাথাই খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, সেটাও আমার যে কেন সুন্দরভাবে ম্যানেজ করেন। এক্স্যাক্টলি। তো সেই হিসাবে আপনাদের সকলকেও মানে এটাই রিকোয়েস্ট যে আমাদের ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করবেন, যে অনেক সময় হয় আমরা রিপ্লাই দিতে পারিনি বা দেরি হয়ে গেছে রিপ্লাই দিতে, ও ম্যাম তো কথাই বলে না, ম্যাম তো হয়ে গেছে তারপরে আর কোনো রিপ্লাই দেয় না, সেরকম নয়। কিন্তু বিশ্বাস করুন এরকম না যে আমরা খুব ব্যস্ত, সেটা তো একটা কারণ আছে, কিন্তু সেটা আমি অজুহাত হিসেবে দেবো না। কোনো কোনো সময় না আমাদেরও খুব ভারাক্রান্ত লাগে দিনের শেষে সবকিছুর জন্যই, এক কোভিড সিচুয়েশন, তারপরে বাচ্চাদের প্রবলেম ডিলিং, তো কখনো কখনো দেরি হয়ে যায় রিপ্লাই দিতে। তো আমরা সকলেই আপনাদের পাশে আছি, কারণ আপনারা না থাকলে আমাদেরও অস্তিত্ব নেই, সেটাও মনে রাখবেন। তো কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, সেটা নিজেদের হলেও, যদি মনে হয় যে আমার নিজেরও খুব সমস্যা মনে হচ্ছে সেটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। সেটাই, কারণ আমাদের বাবা মারা ভালো না থাকলে বাচ্চাদের ভালো থাকাটা খুবই দুষ্কর আর কি। আগে নিজে ভালো থাকা, তারপরে বাচ্চাদের ভালো থাকা। তো এই শুভ সন্ধ্যায় আপনাদের দুজনকে পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। অভিভাবকরা তাদের দিশা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। আরো একবার অসংখ্য ধন্যবাদ স্যার ম্যাডাম আপনাদের দুজনকে। সবার রাত্রি শুভ হোক। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম সঞ্চালনা করার জন্য, শমিকা ম্যাডাম আপনাকে।
খুব সুন্দরভাবে Thank you, সঞ্চালন, ma'am. একটু নেটওয়ার্ক Thank you, সমস্যা sir. শুরুতে হয়েছিল, তারপরে আমার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের এভরিবডি, আপনারা সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন আর আপনাদের রাত্রি শুভ হোক। হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ ঘুমোর আমার ধরে এন্ড হয়ে গেছে তো।